আছো কিছু হলে সেটা আসলে তোমার দোষ। ও মাই গড। হু ওকে 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 Where did you batch flames? Yes. Okay. হোলা গাইজ, হোলা হোলা হোলা। কি অবস্থা? কি খবর কি খবর কি খবর, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়া আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সবাইকে চলতরিতের 6 নম্বর লেকচারে স্বাগতম। আমরা তুল্যরোধ পড়তেছিলাম, আপনাদের মনে আছে কিনা, এবং লাস্ট ক্লাসে আপনাদের তুল্যরোধ নির্ণয় করার একটা খুবই সুন্দর নিয়ম শেখানো হয়েছিল, সেটা হচ্ছে পয়েন্ট ধরে ধরে সার্কিট সলভিং। এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে আরও একটু সামনে আগায় যাব, আরও বেশ কিছু কমপ্লেক্স সার্কিট আমরা সলভ করব। তোমাদের লাস্ট ক্লাসেও কয়েকটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, যেগুলো আসলে খুবই এন্ট্রি লেভেলের বা বেসিক লেভেলের সার্কিট ছিল। সো আজকে আমরা সেই সার্কিটগুলো হচ্ছে কমপ্লিট করব। কমপ্লিট করার পর হচ্ছে আমরা কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল, এগুলো একটু পড়বো। কারণ সার্কিট অ্যানালাইসিসে যে শুধুমাত্র তোমাকে তুল্যরোধ বের করতে বলবে এমন না। তুল্যরোধ তোমার বের করতে বলতে পারে হচ্ছে এমসিকিউতে। ধরো এমসিকিউতে তোমার একটা সার্কিট দিয়ে বলবে তুল্যরোধ নির্ণয় করো, বাট তোমার যখন রিটেন প্রশ্ন আসবে সেখানে দেখবা একটা বড় ম্যাথের অংশ হবে হচ্ছে তুল্যরোধ নির্ণয় করা। সেই ম্যাথের মধ্যে তোমার কারেন্ট বের করা লাগবে, তোমার ভোল্টেজ বের করা লাগবে, আর অনেক কিছু বের করা লাগবে। সো সেগুলো বের করার জন্য বেশ কিছু হেল্পিং ফর্মুলা আছে যেগুলো তোমার জীবনযাত্রাকে সহজ করে দিবে। বেশ কিছু টেকনিক আছে যেগুলো তোমার জানা থাকলে সার্কিট সলভিংটা হয়ে যাবে অনেক বেশি ইজি। তার মধ্যে দুইটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল এবং ভোল্টেজ ডিভাইডার রুল। সেই দুটো আজকে আমরা শিখে ফেলবো। তাহলে কারেন্ট নির্ণয় করা এবং ভোল্টেজ নির্ণয় করা আসলে কোনো ব্যাপারই হবে না। এবং এরপর হচ্ছে আমরা চলে যাবো এক বিশেষ ধরনের সার্কিটে, ইনফাইনাইট সার্কিটে। আর ইনফাইনাইট সার্কিট পর্যন্ত আমরা আজকে ক্লাসে পড়বো। সো যারা ক্লাসে জয়েন করছেন আমাকে একটু জানাই দিবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, লাইক আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছো কিনা, সব কিছু ঠিকঠাক দেখতে পারতেছো কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা দেরি না করে ক্লাস শুরু করে দিব। লেটস গো। ও মাই গড। কি অবস্থা গাইস? আদাব দাদা, কেমন আছেন? আদাব, ভালো আছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার দাদা, নমস্কার। নমস্কার দাদা, নমস্কার। দুঃখিত ভাইয়া, একটা সার্কিট সলভ করে দিবেন। দাদ বেটা ক্লাস আর করেনি, তারপরে তুই র্যান্ডম যে সার্কিটগুলো সেগুলো টেলিগ্রামে দে, ঠিক আছে? প্রবলেম সলভিং ক্লাসে দিস, সমস্যা নাই তো। ক্লাসের মধ্যে হচ্ছে দেখ একটা র্যান্ডম সার্কিট সলভ করানো আসলে একটু টাফ হয়ে যাবে, কারণ ক্লাসের মধ্যে দেখা যাচ্ছে স্লাইড তো বানাই নিয়ে আসা হয়েছে। এখন তুমি প্রবলেমটা দিবে টেলিগ্রামে, টেলিগ্রাম থেকে স্লাইড আমি কেমনে নিয়ে আসবো বলো? প্যারা হয়ে যাবে একটু, ঠিক আছে? চলো দাদা, সিমেট্রিক সার্কিট পড়াবেন না? অবশ্যই পড়াবো, আজকের ক্লাসে পড়াবো না, নেক্সট ক্লাসে দেখবো আমরা সিমেট্রিক সার্কিটে চলে গেছি। ভালোই পলাবান তোমরা তো দেখি সেই, হ্যাঁ অলরেডি সিমেট্রিক সার্কিট সম্পর্কে আইডিয়া আছে। ও মাই গড, কাদের পড়াচ্ছি ভাই। যাই হোক, চলো লেটস গো গাইস। আগের দিন বেশ কিছু হোমওয়ার্ক ছিল, আমরা সেই হোমওয়ার্কগুলো প্রথমে সলভ করব। তোমাদের মনে আছে কিনা, এটা ছিল হচ্ছে আমাদের হোমওয়ার্ক নাম্বার 1। কি বলা ছিল? বলা ছিল হচ্ছে তোমরা শুধু অ্যান্সার মিলাবা, ওকে? 4টা হোমওয়ার্ক দিছিলাম, 4টার অ্যান্সারই মিলানো লাগবে। আমি কিন্তু 4টা হোমওয়ার্ক সলভ করানোর পর দেখবো কার কার সাথে অ্যান্সার মিললো। সো সবাই একটু অ্যান্সারগুলো মিলাবা। একটা সার্কিট দিছে, সেই সার্কিটের মধ্যে এই আছে, এই আছে, এখানে তার যুক্ত, এখানে তার যুক্ত, দিয়ে বলছে প্রত্যেকটা রোধের মান যদি আর হয় তাহলে তুল্যরোধ নির্ণয় করো। এখন এই সার্কিট দেখে তোমার কাছে কি মনে হচ্ছে? এই দুইটা রোধ আছে সমান্তরালে, তার সাথে এইটা আছে শ্রেণীতে, দেন এই তিনটা আছে মনে হয় শ্রেণীতে, তার সাথে ওইটা হয়তো বা শ্রেণী বা সমান্তরাল, এরকম কোনো একটা কিছু তো আছে, তাই না? এরকম দেখে মনে হচ্ছে, বাট সার্কিটটা আসলে এরকম না। মাথায় রাখা লাগবে কোনো একটা সার্কিটের কোনো একটা সার্টেন তারের মধ্যে দিয়ে একই সাথে কারেন্ট যাওয়া আসা করতে পারে না। কি বললাম? দেখো, সার্কিটের কোনো একটা নির্দিষ্ট তারের মধ্যে দিয়ে, দাঁড়াও আমি একটু এটা বড় করে নেই, ওকে? সার্কিটের কোনো একটা নির্দিষ্ট তারের মধ্যে দিয়ে, একটু বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে, ওকে? কোনো একটা নির্দিষ্ট তারের মধ্যে দিয়ে, ঠিক আছে, নির্দিষ্ট তারের মধ্যে দিয়ে একই সাথে কারেন্ট যাওয়া আসা করতে পারে না। একই সাথে কারেন্ট যাওয়া আসা করতে পারে না। লেখেন, যাওয়া আসা করতে পারে না, ওকে? করতে পারে না, লেখারও জায়গা পাওয়া যাচ্ছে না। আচ্ছা,
ভাইয়া এই লাইন দিয়ে আপনি কি বুঝাইলেন? যেমন তুমি চিন্তা করো, তোমাকে এই দুইটা পয়েন্টের মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে বসে, তাই না? সার্কিটে যখনই তোমাকে দুইটা নির্দিষ্ট পয়েন্টের মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে বলবে, তুমি সেই দুইটা পয়েন্টের মাঝখানে মনে মনে একটা ব্যাটারি চিন্তা করবা। আসলে ব্যাটারি আছে না কিনা দ্যাট ডাজেন্ট ম্যাটার, আমরা মনে মনে চিন্তা করবো এখানে একটা ব্যাটারি আছে। ওকে ভাইয়া, ব্যাটারি আমি কেন চিন্তা করতে পারতেছি? কারণ এই এ পয়েন্টের একটা সার্টেন ভোল্টেজ আছে, বি পয়েন্টের একটা সার্টেন ভোল্টেজ আছে, তাদের মধ্যে একটা বিভব পার্থক্য আছে, সেই বিভব পার্থক্যকে আমরা ব্যাটারি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, কোনো সমস্যা নাই এতে। তাহলে বলে এখানে কারেন্টের ফ্লো কেমনে হবে? কারেন্টের ফ্লো এখান থেকে শুরু হবে, এখানে আসবে, এখানে আসার পর কারেন্টের কাছে দুইটা রাস্তা আছে, আইদার কারেন্ট এই রাস্তায় যাইতে পারে অথবা কারেন্ট এই রাস্তায় যাইতে পারে। প্রশ্ন হচ্ছে এই রাস্তায় কি কারেন্ট যাবে? চিন্তা করে দেখো তো, এই রাস্তায় যদি কারেন্ট যায়, কারেন্ট কিন্তু সার্কিটের মধ্যে ঘুরতে থাকে, তাই না, রোটেট করতে থাকে বা সার্কুলেট করে। ইন কেস কারেন্ট এই রাস্তায় যায় বা এই পাশে চলে আসে, কারেন্ট আবার ব্যাক করবে কোন রাস্তা দিয়ে? তুমি চিন্তা করো, কারেন্ট এখান দিয়ে আসলো, বুঝছো, তুমি বললা যে ভাই কারেন্ট এখান দিয়ে গেছে, ঠিক আছে, তারপর কি হবে? তারপর ভাই কারেন্ট এখান দিয়ে আসবে, এখান দিয়ে আসবে, এখান দিয়ে আবার ব্যাক করবে, এরকম কিছু হবে? এরকম হওয়া কি আদৌ সম্ভব? কখনো সম্ভব? কখনোই সম্ভব না। কেন সম্ভব না? একটা নির্দিষ্ট তারের মধ্যে দিয়ে একই সাথে কারেন্ট কখনো দুই দিকে ফ্লো করতে পারে না। দুই দিকে কারেন্ট কিভাবে ফ্লো করবে তুমি নিজেই চিন্তা করো। তুমি কি বলছো? কারেন্ট সব সময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে যায়। তাহলে আমাদের এই পয়েন্টের একটা নির্দিষ্ট পটেনশিয়াল আছে, ধরলাম V1, এই পয়েন্টের একটা নির্দিষ্ট পটেনশিয়াল আছে, ধরলাম V2। যদি V1 V2 এর চেয়ে বড় হয় তাহলে কারেন্ট যাবে V1 থেকে V2 এর দিকে, যদি V2 V1 এর চেয়ে বড় হয় তাহলে কারেন্ট যাবে V2 থেকে V1 এর দিকে। একই সাথে দুই দিকে তো কারেন্টের ফ্লো সম্ভব না, কারেন্ট এই দিকেও যাবে, কারেন্ট এই দিকেও যাবে, এটা কখনো সম্ভব একই সাথে? কখনোই সম্ভব না। তার মানে যদি কারেন্টের কাছে কোনো রিটার্নিং পাথ না থাকে, কারেন্ট যদি সার্কিটে আবার ব্যাক করতে না পারে, তাহলে ওই জায়গাতে কারেন্ট যাবেই না। এই সার্কিটটায় এখানে কোনো কারেন্ট প্রবেশই করবে না, কোনো কারেন্ট এখানে যাবে না। এখানে কারেন্টের মান হবে 0 অ্যাম্পিয়ার, এখানে কারেন্টের মান হবে 0 অ্যাম্পিয়ার, এখানেও কারেন্টের মান হবে 0 অ্যাম্পিয়ার। কারণ কারেন্ট যে যাবে, কারেন্ট ব্যাক করবে কোন রাস্তা দিয়ে? কারেন্টের তো সার্কিট কমপ্লিট করা লাগবে, আবার ব্যাক করা লাগবে ব্যাটারিতে, কোনো রাস্তা আছে ব্যাক করার জন্য? তুমি বললা ভাইয়া এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে তো কারেন্ট প্রবেশ করতেছে, এই রাস্তা দিয়ে কারেন্ট কেমনে বের হবে? একই রাস্তা দিয়ে একই সাথে দুই দিকে কখনো কারেন্টের ফ্লো হইতে পারে না। তাহলে কারেন্টের যদি কোনো রিটার্নিং পাথ না থাকে, কারেন্ট আসলে ওই রাস্তাতে প্রবেশই করবে না। তার মানে এই পাশে যে তিনটা রোধ আছে, সেই তিনটা রোধে কোনো কারেন্ট যাবে না, এবং যেই রোধে কারেন্ট যাবে না বা যেই রোধের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে না, সেই রোধকে আমরা তুল্য রোধে হিসাবে আনবো না। লেখো, যেই রোধের মধ্যে দিয়ে, কি বললাম ভাইয়া, যেই রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, ঠিক আছে, মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, তাকে আমরা তুল্য রোধে হিসাবে আনবো না। ওকে, তাকে আমরা তুল্য রোধের হিসাবে আনবো না, বা আর ইকুইভ্যালেন্টে হিসাব করব না, তুল্য রোধে হিসাবে আনবো না। তাহলে আমাকে বলো, ডান দিকে যে তিনটা রেজিস্ট্যান্স আছে আর আর আর, তুমি কি তাদেরকে তুল্য রোধের হিসাবে আনবা? না, এরা বাদ, এদের কথাই বাদ। তাহলে এরা যদি বাদ হয়, কারেন্টের ফ্লো কেমনে হবে? কারেন্ট আসবে, আসবে, পুরা কারেন্ট এখান দিয়ে চলে আসবে। তাহলে এখানে আছে একটা আর মানের রোধ, এখানে আছে একটা আর, এখানে একটা আছে আর, এই তিনটা আর কেমনে যুক্ত? ওই পাশ বাদ, ওই পাশে চিন্তাই করা লাগবে না। ওই পাশ যদি বাদ দাও, এই তিনটা আর কেমনে যুক্ত আছে? শ্রেণী সমবায়ে। তাহলে তুল্যরোধ কত হবে? তুল্যরোধ হবে সিম্পলি আর প্লাস আর প্লাস আর, মানে হচ্ছে থ্রাইস আর। বুঝতে পেরেছো? একদমই সহজ। তাহলে কি বললাম? সার্কিটের যেই অংশে কারেন্ট প্রবেশ করবে না, সেই অংশের কোনো রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, ওই রোধগুলোকে আমরা তুল্য রোধ হিসাবে আনবো না। যেই রোধে কারেন্ট যাচ্ছে না, ওই রোধ আমাদের হিসাব থেকে বাদ। তাহলে এটা যদি বাদ হয়, আমাদের কাছে অবশিষ্ট আছে তিনটা রোধ, সেই তিনটা রোধ কেমনে যুক্ত? দেখেই বোঝা যাচ্ছে, একটা আরেকটার সাথে শ্রেণী সমবায়ে যুক্ত, একটা শেষ প্রান্তের সাথে আরেকটার শুরু, আরেকটার শেষের সাথে পরেরটার শুরু, তার মানে অবশ্যই শ্রেণী সমবায়। তাহলে তুল্য রোধ হবে তিনটার মানের যোগফল, আর প্লাস আর প্লাস আর, দ্যাট মিনস থ্রাইস আর। বুঝছি? ক্লিয়ার? শিওর? গুড। আসো নেক্সট। এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 2। কি বলা হয়েছিল? এখানে বলা হয়েছিল, দেখো আগের সার্কিটের সাথে পার্থক্য কোথায়। আগের যে সার্কিটটা, সেখানে তার ছিল একটা, বাট এইবার তার দেওয়া আছে দুইটা, এবং দুইটা তারের মধ্যে কোনো সংযোগ নাই, সংযোগবিহীন তার। দেখো এই দুজনের মধ্যে কিন্তু কোনো কানেকশন নেই। এটা কি রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে সংযোগবিহীন তার। ওকে, সংযোগবিহীন তার, ফাইন। তাহলে এদের মধ্যে কোনো কানেকশন নাই, ভালো। তাহলে এবার চিন্তা করো, এইবার তুমি কিভাবে তুল্যরোধ নির্ণয় করতে পারো? এবার আমরা একটু পয়েন্ট ধরে ধরে সলভ করব। এটা হচ্ছে আর, এইটাও আর, এইটাও আর, এইটাও আর, এইটাও আর। ওকে,
এই পয়েন্টের বিভব আর এই পয়েন্টের বিভব কি সেম হবে? অবশ্যই না। তুমি যদি মনে মনে এখানে একটা ব্যাটারি চিন্তা করো, যে দুইটা পয়েন্টের মধ্যে তোমাকে তুল্যরোধ নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে এই দিক বরাবর কারেন্ট ফ্লো করবে। যদি এই দিক বরাবর আর রোধের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, সেখানে কি ভোল্টেজ ড্রপ হবে না? অবশ্যই ভোল্টেজ ড্রপ হবে। অ্যান্ড যদি ভোল্টেজ ড্রপ হয়, এই পয়েন্টের পটেনশিয়াল কি এই পয়েন্টের সাথে সমান হবে? সেম হবে? জীবনেও না, অবশ্যই একটা ডিফারেন্ট পটেনশিয়াল পাবো। তাহলে এই পয়েন্টটা হবে নতুন আর একটা পয়েন্ট, ধরলাম সি পয়েন্ট। ঠিক আছে? এটাই কিন্তু তুমি এ লিখতে পারবে না, কারণ এ পয়েন্ট আর এই পয়েন্টের বিভব আলাদা। যদি দুইটা পয়েন্টের বিভব সেম হইতো, তখন আমরা তাদেরকে সেম পয়েন্ট হিসেবে রিপ্রেজেন্ট করতে পারতাম। সেম পয়েন্ট কখন বলি? যখন দুইটা পয়েন্টের মাঝখানে একটা রোধবিহীন তার থাকে, যে এদের মধ্যে ডিরেক্ট কানেকশন আছে, ওই রাস্তা দিয়ে কারেন্ট গেলে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, সেই ক্ষেত্রে ওই দুইটা পয়েন্টকে আমরা বলবো সেম পয়েন্ট, কারণ তাদের পটেনশিয়ালটা হবে সেম। যেমনটা তুমি দেখতে পারবা এখানে, দেখো এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানে কি আছে? একটা রোধবিহীন তার। তাহলে এখান দিয়ে যখন কারেন্টটা ফ্লো করবে, এখানে কি ভোল্টেজ ড্রপ হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তাহলে এই পয়েন্টের বিভব আর এই পয়েন্টের বিভব হবে সেম, মাঝখানে কোনো কিছু নাই মানেই হচ্ছে সেম পয়েন্ট। এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে কোনো কিছু আছে? নাই, সেম পয়েন্ট। ঠিক আছে ভাইয়া, এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে কি কিছু আছে? রোধ আছে, তাহলে ডিফারেন্ট পয়েন্ট ডি। এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে কোনো কিছু আছে? নাই, সেম পয়েন্ট ডি। এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে কোনো কিছু আছে? নাই, সেম পয়েন্ট ডি। ওকে, দুইটা রোধের দুইটা পয়েন্টের মাঝখানে যদি একটা রোধবিহীন তার যুক্ত থাকে, যদি কোনো কিছু না থাকে যার মধ্যে ভোল্টেজ ড্রপ হইতে পারে, তাইলেই ওই দুইটা পয়েন্ট আমাদের সেম পয়েন্ট। তাহলে সার্কিটে আমরা কয়টা পয়েন্ট পাইছি? 4টা পয়েন্ট পাইছি, এ, বি, সি এবং ডি। এই 4টা পয়েন্ট নিয়ে আমাদের সার্কিটটাকে আরেকবার রিডিজাইন করা লাগবে। কিভাবে রিডিজাইন করব? যতটা সিম্পলভাবে করা যাইতে পারে। দেখো, তোমাকে যেই দুইটা পয়েন্টের মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে বলবে, সেই দুইটা পয়েন্টকে সবসময় দুই সাইডে বসাবা। তোমরা কোন দুইটা পয়েন্টের মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে বলছে? এ এবং বি। তাহলে এক পাশে বসাও এ, আর এক পাশে বসাও বি। বসাইছো? দেখো তো এ এর কাছের পয়েন্ট কোনটা? এর কাছে কি সি আছে নাকি এর কাছাকাছি ডি আছে? এর কাছাকাছি আছে সি, তাহলে এর পাশে বসাবা হচ্ছে সি। দেখো তো বি এর পাশাপাশি কে আছে? বি এর পাশাপাশি আছে হচ্ছে ডি, তাহলে বি এর পাশে বসাবা ডি। ওকে, এই পাশ থেকে একটা বসাবা, এই পাশ থেকে একটা বসাবা। যদি আরো পয়েন্ট থাকতো, দেন এই পাশ থেকে আরো একটা বসাইতা, দেন ওই পাশ থেকে আরো একটা বসাইতা। এভাবে দুই পাশ থেকে একটা একটা করে পয়েন্ট বসাইতে হবে। কোন পয়েন্টগুলো? নেইবারিং পয়েন্ট। এ এর পাশে কে আছে? সি। এর নেইবার হচ্ছে সি, এদের মধ্যে কানেকশন আছে, তাহলে এর পাশে আমি বসাই দিব সি। বি এর পাশে কে আছে? বি এর নেইবারিং পয়েন্ট কে? ডি, তাহলে বি এর পাশে বসাবো হচ্ছে ডি। এখন এই সার্কিটে আমার পয়েন্ট আছে 4টা, তার জন্য এখানেই কমপ্লিট হয়ে গেছে। যদি আরো পয়েন্ট থাকতো, এরপর আমি দেখতাম সি এর পাশে কে আছে, তারপর আমি দেখতাম ডি এর পাশে কে আছে, দেন আবার ওই পাশে দেখতাম হচ্ছে সি এর পাশে যে আছে তার পাশে কে আছে। মানে এই পাশ থেকে নিতে হবে একজনকে, এই পাশ থেকে নিতে হবে আরেকজনকে। এভাবে দেবে, একটা সময় এমনি কমপ্লিট হয়ে যাবে, তখন তোমার সার্কিট সিম্পলিফিকেশন হয়ে যাবে অনেক ইজি। আর তুমি যদি র্যান্ডমলি পয়েন্ট বসাও, সেক্ষেত্রে সার্কিট সিম্পল হওয়ার জায়গায় আরো জটিল হয়ে যেতে পারে। ওকে ফাইন, এখন ভাই সবগুলো পয়েন্ট তো আমি বসাইলাম, এখন আমার কাজ কি? এখন কাজ হচ্ছে রোধগুলোকে বসানো। ভাইয়া আমি রোধ কেমনে বসাবো? দেখো, এখানে প্রত্যেকটা রোধ দুইটা পয়েন্টের মাঝখানে যুক্ত। যেমন তুমি এই রোধের কথা চিন্তা করো, একটা করে রোধ আমরা বসাবো এবং সেটাকে আমরা কাইটা দিব। ওকে, এই রোধের কথা চিন্তা করো, এটা কার কার মধ্যে যুক্ত? এ এবং সি এর মধ্যে। এটাকে কেটে দাও, কেটে এ এবং সি এর মধ্যে বসাও। বসাইছো? গুড। এবার আসো পরেরটা, এই রোধের দিকে আসো, কার কার মধ্যে যুক্ত? সি এবং ডি এর মধ্যে। এটাকে কেটে দাও, কেটে দিয়ে সি এবং ডি এর মধ্যে বসাও। বসাইছো? গ্রেট। এইটাই আসো, এটা কার কার মধ্যে যুক্ত? বি এবং ডি এর মধ্যে যুক্ত। কেটে দাও, কেটে বি এবং ডি এর মধ্যে বসাও। শেষ হয়ে গেছে? না, আরো দুইটা রোধ বাকি আছে। এইবার তো এদের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট গেলে অবশ্যই তারা তুল্য রোধে কাউন্ট হবে। দেখো তো এই রোধটা কার কার মধ্যে যুক্ত? সি এবং ডি এর মধ্যে। কেটে দাও, কেটে সি এবং ডি এর মধ্যে বসাও। বসাইছো? ভাইয়া লাস্টেরটা কার কার মধ্যে যুক্ত? এইটাও সি এবং ডি এর মধ্যে যুক্ত। কেটে দাও, কেটে বসিয়ে দাও সি এবং ডি এর মধ্যে। তাহলে এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর। দেখো তো এই তিনজন কেমনে আছে? সমান্তরালে। যেহেতু সমান্তরালে আছে, এদের তুল্যরোধ কত হবে বলো? আর ডিভাইডেড বাই 3। কত হবে রে? আর বাই 3। এই আর বাই 3 এবং এই আর কেমনে আছে? শ্রেণী সমবায়ে। তাহলে পুরা জিনিসটার বা পুরা সার্কিটটার তুল্যরোধ হবে আর প্লাস আর বাই 3 প্লাস আর, তার মানে 7R ডিভাইডেড বাই 3। ঠিক আছে, আর একটা বার পয়েন্টের হিসাবটা বুঝাই দিই। দেখো,
এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানে একটা রোধ আছে, তার মানে এদের দুইজনের বিভব সেম হবে না, এখান থেকে কারেন্ট পাস করলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। সো এই পয়েন্ট আর এই পয়েন্টের বিভব হবে আলাদা। তাহলে এটা যদি এ পয়েন্ট হয়, আমি নাম দিলাম এটা সি পয়েন্ট। দেখো এটা যদি সি হয়, এইটাও অবশ্যই সি হবে, কারণ এদের মাঝখানে একটা রোধবিহীন তার আছে। সো ভোল্টেজ ড্রপ হওয়ার কোনো সুযোগ নাই, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ যা এই পয়েন্টের ভোল্টেজও তাই, তার মানে এই পয়েন্ট যা এই পয়েন্টও তাই। সিমিলারলি এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানেও কোনো কিছু নাই, রোধবিহীন তার, তাই না? তাহলে অবশ্যই এইটার এটা কি হবে, সেম পয়েন্ট হবে। এইটার এটা কি সেম পয়েন্ট হবে না, এই রোধের মধ্যে দিয়ে যদি কারেন্ট পাস করে তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। ভোল্টেজ ড্রপ হইলেই এই পয়েন্ট এবং এই পয়েন্টের পটেনশিয়াল হয়ে যাবে আলাদা বা ডিফারেন্ট। তাহলে ধরলাম এটা নতুন আরও একটা পয়েন্ট ডি, এটা যদি ডি হয় এটা কি হবে ডি, কারণ মাঝখানে কোনো কিছু নাই। এটা যদি ডি হয় এটাও কি হবে ডি, কারণ মাঝখানে কোনো কিছু নাই, একটা রোধবিহীন তার দ্বারা যুক্ত। তাহলে ভাইয়া এটা কি, এটা বোঝাচ্ছে হচ্ছে এই দুইটা তারের সংযোগ নাই। যদি এটা না থাকতো তাইলে ভাইয়া এই দুইটা তারের মধ্যে একটা সংযোগ থাকতো, সেটা আমরা দেখবো পরের প্রবলেমটায়। ঠিক আছে, এটুকু বুঝতে পারছি। দেন হচ্ছে পয়েন্টগুলো বসাতে হবে কেমনে, যেই দুইটা রোধের মধ্যে বা যেই দুইটা পয়েন্টের মধ্যে তোমাকে তুল্য রোধ বের করতে বলবে, সেই দুইটা পয়েন্টকে সবসময় দুই কোণায় বসাবা। দেন দেখবা প্রথমে যে পয়েন্টটা বসাইলা তার পাশের নেইবারিং পয়েন্ট কোনটা। যেমন আমরা প্রথমে বসাইছি এ, এর পাশের পয়েন্ট কোনটা সি, সো আমরা এর পাশে বসাবো সি। দেন আমরা এটা দেখবো না সি এর পাশের পয়েন্ট কোনটা, এটা না, এটা এখনই না। দেন আমরা দেখবো উল্টা দিক থেকে, যে আর একটা যে পয়েন্ট বসাইছি উল্টা দিকে তার নেইবারিং পয়েন্টকে, উল্টা দিকের পয়েন্ট কোনটা ছিল বি, বি এর নেইবারিং পয়েন্ট কোনটা ডি, সো বি এর পাশে এনে বসাও হচ্ছে ডি। সার্কিটে পয়েন্ট ছিল চারটা পয়েন্ট বসানো হয়ে গেছে। এবার একটা একটা করে রোধ চুজ করবা, দেখবা সেই রোধ কার কার মধ্যে কাজ করতেছে, কোন কোন পয়েন্টের মধ্যে কাজ করতেছে, রোধটাকে কেটে এখানে এনে বসাই দিবা। বসাই দিলেই সার্কিট সিম্পলিফিকেশন হয়ে যাবে, বুঝছো? সো যেই প্রসেস বললাম এই প্রসেস যদি ফলো করো তখন সার্কিট সিম্পলিফিকেশন হয়ে যাবে একদম সহজ। তুমি চাইলে অন্যভাবেও করতে পারো, আমার কোনো সমস্যা নাই। তুমি যদি নর্মালি বুঝে এমনিতেই, তাতে আমার কোনো সমস্যা নেই, এটা জাস্ট একটা প্রসেস, এটা অনেকভাবে করা যেতে পারে, বাট এই প্রসেসটা আমার কাছে পার্সোনালি খুব সহজ লাগে। ওকে, বুঝতে পেরেছি, ভেরি গুড। সো এটা ছিল আমাদের হোমওয়ার্ক নাম্বার 2। এবার আসো হোমওয়ার্ক নাম্বার 3, যেখানে আমাদের সংযোগ যুক্ত তারের কথা বলা আছে। যেমন এখানে যদি তুমি দেখো, এখানে দুইটা তারের মধ্যে কানেকশন আছে, কি আছে, দুইটা তারের মধ্যে কানেকশন আছে। ওকে, তার মানে এরা কানেক্টেড, দুইটা তার কি কানেক্টেড, ফাইন। এবার ওই সেম কথা, এ পয়েন্ট আছে বি পয়েন্ট আছে, পাঁচটা রোধ দেওয়া আছে, বলছে তুল্য রোধ কত। তো আমি একটা কথা বলো, এদের মাঝখানে আমি একটা ব্যাটারি চিন্তা করতে পারি, অবশ্যই পারি। ওকে ফাইন, এই পয়েন্ট, এই যে এ পয়েন্ট আর এই পয়েন্ট, এটা কি সেম পয়েন্ট হবে না? এখান দিয়ে যদি কারেন্ট ফ্লো করে রোধের মধ্যে ভোল্টেজ ড্রপ হবে, এই পয়েন্টের ভোল্টেজের চেয়ে এই পয়েন্টের ভোল্টেজ কমে যাবে, তার মানে এই পয়েন্ট একটা ডিফারেন্ট পয়েন্ট, নাম দিলাম সি। ওকে, এখন এইটা যদি সি হয় তাহলে এই পয়েন্টটা কি হবে, এবার তো এই পয়েন্টে কানেকশন আছে, আগের বার কিন্তু এই পয়েন্টে কানেকশন ছিল না, এবার এই পয়েন্টটাই দুইটা তার কানেক্টেড এখানে। ওকে, তাহলে এটা যদি সি হয় এটাও কি হবে সি, কারণ মাঝখানে কোনো কিছু নাই। এটা যদি সি হয় এটাও কি হবে সি, কারণ মাঝখানে কোনো কিছু নাই। এটা যদি সি হয় এটাও কি হবে সি, কারণ মাঝখানে কোনো কিছু নাই। এটাও কি হবে সি, কারণ মাঝখানে কোনো কিছু নাই। এটা সি হইলে এটাও হবে সি, কারণ মাঝখানে কোনো কিছু নাই। এইটাও হবে সি, কারণ মাঝখানে কোনো কিছু নাই। তাহলে ভাইয়া এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে তো আবার একটা রোধ আছে, তাহলে এই দুটো পয়েন্ট সেম কেমনে হইল? সিমিলারলি ভাইয়া এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানেও তো রোধ আছে, সেম পয়েন্ট কেমনে হইল? একটা রোধের দুই পাশে দুইটা পয়েন্ট সেম পয়েন্ট, তার মানে কি একটা রোধের দুই পাশের বিভব সেম। তুমি চিন্তা করে দেখো, তোমার কাছে একটা রোধ আছে, ওকে, এখানে না কিন্তু সার্কিট সলভ করবো, ধরো এখানে কি, ধরো এই একটা রোধ আছে, ঠিক আছে। তোমাকে আমি বললাম রোধের এই প্রান্তের পয়েন্টটাও এ, এই প্রান্তের পয়েন্টটাও এ। এই রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করবে? এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে 0 অ্যাম্পিয়ার। কেন ভাইয়া? এই পয়েন্ট এ, এই পয়েন্ট এ, তার মানে কি এই দুইটা পয়েন্টের বিভব সমান। এই পয়েন্টের বিভব ভিএ, এই পয়েন্টের বিভব ভি। তাহলে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য 0। তার মানে কি রে, এই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় নাই। একটা রোধের দুই প্রান্তের বিভব বা দুই প্রান্তের পয়েন্ট যদি সেম হয়ে যায়, তার মানে সেই রোধের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপই হয় নাই। রোধের মধ্যে দিয়ে যদি কারেন্ট পাস করতো অবশ্যই রোধে ভোল্টেজ ড্রপ হইতো, কিছুটা বিভব হারাই যাইতো। ভোল্টেজ ড্রপ 0 মানে কি, এই রোধ দিয়ে কোনো কারেন্ট পাসই করে নাই। ওকে, তার মানে এখান দিয়েও কারেন্ট হবে 0 অ্যাম্পিয়ার, এখান দিয়েও কারেন্ট হবে 0 অ্যাম্পিয়ার, এখান দিয়েও কারেন্ট হবে 0 অ্যাম্পিয়ার। তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই 0 অ্যাম্পিয়ার কেন হইলো? পয়েন্ট দিয়ে না হয় বুঝলাম, কিন্তু আসলেই কেন 0 অ্যাম্পিয়ার হইলো? কারণ দেখো, আমার আলটিমেটলি কারেন্ট এখান থেকে আসবে এখানে, দেন এখান থেকে আসবে এখানে, এখান থেকে এখানে পৌঁছানোর জন্য কারেন্টের কাছে কিন্তু একটা সম্পূর্ণ রোধবিহীন রাস্তা আছে। তাইলে সে রোধওয়ালা রাস্তায় কেন যাবে?
তাই না? তার সার্কিট কমপ্লিট করার জন্য প্রথমে যাওয়া লাগতেছে এ থেকে সিতে, দেন আসা লাগতেছে সি থেকে আবার বিতে। তাহলে এখান থেকে এখানে পৌঁছানোর জন্য তার কাছে কি একটা সম্পূর্ণ রোধবিহীন রাস্তা আছে না? আছে। তাহলে রোধওয়ালা রাস্তা এসে যাবে কেন? এর জন্যই হচ্ছে এই রোধেও কোনো কারেন্ট আসবে না, তুল্য রোধ থেকে বাদ। এই রোধেও কোনো কারেন্ট আসবে না, তুল্য রোধ থেকে বাদ। এটাতেও কোনো কারেন্ট আসবে না, তুল্য রোধ থেকে বাদ। তাহলে কারেন্টের ফ্লো কিরকম হবে? কারেন্টের ফ্লো হবে প্রথমে এই বরাবর, দেন এই, দেন এই, দেন এই, দেন এই। তাহলে রোধ কয়টা আছে এবার? দুইটা। তিনটার মধ্যে দিয়ে তো কোনো কারেন্টই যায় না, এই তিনটা তুল্য রোধে হিসাবেই আসবে না। তাহলে দুইটার মধ্যে দিয়ে কারেন্ট গেছে, তারা কিভাবে যুক্ত? এই যে শ্রেণী সমবায়ে যুক্ত। তার মানে আমাদের সার্কিটের তুল্য রোধ কত হবে? আর এবি বা আর ইকুইভ্যালেন্ট হবে সিম্পলি আর প্লাস আর। ওকে, দ্যাট মিনস টুয়াইস আর। শেষ, সলভড। বুঝেছো? ভাই এখানে পয়েন্ট ধরে সলভ করব না, চাইলে করতে পারো, রেজাল্ট সেম আসবে, কোনো পার্থক্য আসবে না। এখানে তিনটা পয়েন্ট আছে এ বি সি, এই রোধটা এ আর সি এর মধ্যে যুক্ত, এই রোধটা সি আর বি এর মধ্যে যুক্ত। কেমনে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে তুল্য রোধ কত হবে? সিম্পলি টুয়াইস আর। পারবো? শিওর? একদম সহজ প্রবলেম, কিন্তু না পারার কোনো কারণ নাই। আসো পরেরটা, লাস্টের যে হোমওয়ার্কটা, সেটা ছিল আমাদের বৃত্তাকার যে সার্কিট। বাট আমরা যেটা তোমাদেরকে দিছিলাম বা আগের দিন যেটা আমরা সলভ করছিলাম, তার সাথে যে পার্থক্যটা ছিল, এখানে একটা এক্সট্রা রোধ আছে। প্রশ্ন হচ্ছে এই রোধ থাকায় আসলেও কি কোনো যায় আসে? তুমি চিন্তা করে দেখো, এখানে আমাদের কাছে বৃত্তের ব্যাসার্ধ বরাবর রোধ দেওয়া আছে অনেকগুলা, আর পরিধি বরাবর দেওয়া আছে হচ্ছে একটা রোধ। তোমাকে প্রশ্ন করছে এই দুইটা পয়েন্ট এ এবং বি এর মাঝখানে তুল্য রোধ নির্ণয় করো। তাহলে তুমি একটু চিন্তা করো, এই পয়েন্টটা যদি এ পয়েন্ট হয়, এটাও হবে এ পয়েন্ট। কেন? কারণ মাঝখানে কোনো কিছু নাই। এটাও কি হবে? এ পয়েন্ট, কারণ মাঝখানে কোনো কিছু নাই। এইটাও কি হবে? এ পয়েন্ট, কারণ মাঝখানে কিছু নাই। এইটাও এ, এইটাও এ, এইটাও এ, এ। ঠিক আছে? সিমিলারলি এটা যদি বি হয়, এটা কি হবে? এটা হবে বি পয়েন্ট। ওকে, তাহলে এখানে আমাদের রোধ আছে হচ্ছে 6টা ভিতরে। দেখো 6টা রোধই এ থেকে বিতে কাজ করতেছে। মানে 6টা রোধেরই এক প্রান্ত আছে এ পয়েন্টে এবং অপর প্রান্ত আছে বি পয়েন্টে। আর একটা রোধ আছে পরিধিতে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পরিধির যে রোধটা, তার এক পাশে এ আর এক পাশেও এ। তার মানে কি? তার দুই প্রান্তের বিভব সমান। এই রোধের কি? দুই প্রান্তের বিভব সমান। ওকে, দুই প্রান্তের পটেনশিয়াল সেম। এখন যদি একটা রোধের দুই প্রান্তের পটেনশিয়াল সেম হয়, তার মানে কি সেই রোধের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হয় নাই? যদি ভোল্টেজ ড্রপ না হয়, কখন হবে না ভোল্টেজ ড্রপ? যখন এই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। দ্যাট মিন্স এই রোধ দিয়ে আসলে কোনো কারেন্টই যায় নাই। যেই রোধ দিয়ে কোনো কারেন্ট যায় না, সেটাকে তুমি তুল্য রোধের হিসাবে আনবা? আনবা না, বাদ, সিম্পলি বাদ। তাহলে আমাদের কাছে রোধ আছে 6টা। 6টা রোধ কেমনে যুক্ত ভাইয়া? সমান্তরালে। কারণ 6টা রোধেরই এক প্রান্ত আছে এ পয়েন্টে, অপর প্রান্ত আছে বি পয়েন্টে। 6টা রোধই যুক্ত আছে কিভাবে? সমান্তরালে। 2টা, 3টা, 4টা। বুঝতে পারছো কিনা দেখো, তাহলে বলো তুল্য রোধ কত হবে? আর মানের 6টা রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে, তুল্য রোধ কত হবে? তুল্য রোধ হবে সিম্পলি আর ডিভাইডেড বাই 6। সিম্পল এজ দ্যাট। ক্লিয়ার? দেখো তো হোমওয়ার্ক কয়টা মিলছে, কয়টা পারছিলা? 4টা হোমওয়ার্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। এর মধ্যে কয়টা তোমরা সলভ করতে পেরেছিলে বাচ্চারা? শুনি একটু সুখবর শোনাও যে ভাইয়া পারছিলাম 4টাই, শুনলেও ভালো লাগবে। বা যে কয়টা পারছিস বল তো দেখি, কয়টা পারছিলি? আরে দাদা জীবন তো পুরাই ফুরফুরা, ঠিকই আছে। দাদা ছুটি কখন? আরে ভাই তোমরা নিজেরা তো ভালো হবাই না, তোমাদের জন্য আসলে আমিও ভালো হইতে পারবো না। তোমরা একটু ভালো হও, তোমরা ভালো হইলে দেখবে আমিও কিছুটা ভালো হইতেছি। ঠিক আছে? এগুলোর মধ্যে সলভ করতে পারছিলা কয়টা? নাকি একটাও পারো নাই? না পারলে কিন্তু জীবনে দুঃখে কষ্টের কোনো সমাপ্তি হবে না গাইজ, এগুলো কিন্তু পারা লাগবে। একটা হয়েছে দাদা, ঠিক আছে, সমস্যা নেই, তাও তো হয়েছে, চেষ্টা করছি, সেটা জেনেই ভালো লাগছে। এখন কথা হচ্ছে ভাই এগুলো তো অনেক অর্গানাইজড সার্কিট, সবসময় কি এরকম অর্গানাইজড সার্কিট আসবে? কোনো উল্টাপাল্টা সার্কিট আসতে পারে না। এবং যদি একটা র্যান্ডম, ধরো একদম উল্টাপাল্টা একটা সার্কিট দিল, সেটা সলভিং এর অ্যাপ্রোচ আসলে তোমার কিরকম হওয়া উচিত? ধরো র্যান্ডম, আমি একটা র্যান্ডম একটা সার্কিট আঁকি, লেটস সাপোজ, সরি, ব্যাচ ফ্লেমস। কোথায় ব্যাচ ফ্লেমস? এই তো পাওয়া গেছে। হ্যাঁ, আমি ধরো একটা উল্টাপাল্টা সার্কিট আঁকলাম এবং দিয়ে তোমাকে বললাম এটা সলভ করো। ঠিক আছে, ধরো একটা র্যান্ডম কোয়েশ্চেনটা কি তোমাকে বলা হয়েছে, ধরো এই আছে এ পয়েন্ট, ওকে, এখান থেকে একটা রোধ আসছে, ওকে, এবং ধরো ট ট ট আঁকো, র্যান্ডম একটা সার্কিট আঁকো। ঠিক আছে, জাস্ট এমনি আঁকো। ধরো এই, এখানে ধরো এই, এখানে ধরো এই, ঠিক আছে, এখানে ধরো এই, এখানে ধরো এই দেওয়া আছে, এখানে ধরো এই দেওয়া আছে, ওকে।
দেন ধরো এই বরাবর দেওয়া আছে এই, ধরো এই বরাবর দেওয়া আছে এই, এখানে দেওয়া আছে এই, এখানে দেওয়া আছে ধরো এই, ঠিক আছে, এখানে দেওয়া আছে ধরো এই, ওকে, ধরো এখানে দেওয়া আছে এই, আরেকটু আঁকো, ধরো এই, ঠিক আছে, দেন হচ্ছে ধরো এখানে দেওয়া আছে এই, ওকে, দেন হচ্ছে ধরো আর কি দেওয়া আছে, আরও তুমি যা মন চায় আঁকতে পারো, ঠিক আছে, অনেক কিছুই আসতে পারে, র্যান্ডম উল্টাপাল্টা, এগুলো মানে কোনো ঠিক ঠিকানা নেই, এগুলো জাস্ট উল্টাপাল্টা জিনিসপাতি। এখানে ধরো দেওয়া আছে এই, ওকে, তুমি যদি আরও আঁকতে চাও তুমি এখানেও দিতে পারো, ধরো এখানে দেওয়া আছে এই, ওকে, তুমি যদি আরও আঁকতে চাও তুমি এখানেও দিতে পারো, ধরো এখানে দেওয়া আছে এই, ঠিক আছে, দিয়ে তোমাকে বলছে এরকম র্যান্ডম একটা সার্কিট দেওয়া আছে, আরও কঠিন আসতে পারে, আমরা প্রথমে একটু নর্মাল করি, ঠিক আছে, একদম নর্মাল একটা সার্কিট দিয়ে তোমাকে বলছে হচ্ছে এখানে তুল্যরোধ নির্ণয় করো, সবগুলো রোধের মান আর, ঠিক আছে, সবগুলো রোধের মান আর বলছে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, দিয়ে কি প্রশ্ন করছে, প্রশ্ন করেছে আর এ বি ইজ ইকুয়ালস টু হোয়াট। এখন কথা হচ্ছে ভাইয়া যদি এরকম প্রবলেম আমার সামনে আসে আমি আসলে কোন অ্যাপ্রোচে আগাবো, সব সময় পয়েন্ট মেথডে, পয়েন্ট ধরে ধরে যদি এইসব সার্কিট সলভ করো, এইসব সার্কিট সলভ করা তোমার জন্য হবে একদম সহজ। তাহলে চলো আমরা একটু পয়েন্ট ধরে সলভ করে ফেলি। ফাইন, প্রথম কথা এইটা যদি এ পয়েন্ট হয় এটা কি এ পয়েন্ট হবে না, কারণ মাঝখানে রোধ আছে, এটা একটা ডিফারেন্ট পয়েন্ট হবে। সো আমি ধরলাম এটা হচ্ছে সি পয়েন্ট, এটা যদি সি হয় এটাও হবে কি সি, ওকে। এখন কথা হচ্ছে ভাইয়া এটা যদি সি হয় এটাও কি সি হবে না, কারণ মাঝখানে রোধ আছে, তাহলে আমি ধরলাম এটা হচ্ছে ডি পয়েন্ট। এটা যদি ডি হয় এটা কি ডি হবে না, কারণ মাঝখানে রোধ আছে, আমি ধরলাম এটা ই পয়েন্ট, এটা যদি ই হয় এটাও হবে হচ্ছে ই, ওকে ফাইন। এটা কি সেম হবে না, এটা হবে ডিফারেন্ট, কারণ মাঝখানে রোধ আছে, তাহলে আমি ধরলাম এটা হচ্ছে এফ, এটা এফ হইলে এইটাও এফ, এটা এটা এফ হইলে এইটাও এফ, এইটাও এফ, এইটাও এফ, কারণ মাঝখানে কোনো কিছু নাই, এইটাও এফ, এইটাও এফ, মাঝখানে কোনো কিছু নেই। তুমি দেখো এই পয়েন্টটা যদি এফ হয় এই পয়েন্টটা কি হবে এফ, কারণ মাঝখানে কোনো কিছু নাই, এই পয়েন্টটাও কি হবে এফ, কারণ মাঝখানে কোনো কিছু নাই, এটাও কি হবে এফ, কারণ মাঝখানে কিছু নাই, এটাও কি হবে এফ, কারণ মাঝখানে কিছু নাই, এটাও কি হবে এফ, কারণ মাঝখানে কিছু নাই, এইটাও কি হবে এফ, কারণ মাঝখানে কোনো কিছু নাই, ওকে। এখন দেখো পয়েন্ট বাদ আছে কোনটা, পয়েন্ট বাদ আছে হচ্ছে এইটা, তাহলে আমি ধরলাম এটা হচ্ছে জি পয়েন্ট, কারণ এটা ডিফারেন্ট হবে, মাঝখানে রোধ আছে, এটা যদি জি হয় এটাও হবে জি। আর কোনো কিছু বাদ আছে, আর কোনো কিছু মনে হয় না বাদ আছে, সবগুলা পয়েন্টই মোটামুটি দেওয়া হয়েছে। এখন দেখো তুমি পয়েন্টগুলোকে বসাবা কিভাবে, তুমি প্রথমে সার্কিটের প্রত্যেকটা পয়েন্টের নাম দিয়ে দিছো, তোমার মেক শিওর করা লাগবে যেই পয়েন্টগুলোর মাঝখানে রোধ যুক্ত আছে সেই পয়েন্টগুলো যেন তুমি নামকরণ করো, নামকরণ করতেই হবে, ওকে। এখন এগুলাকে তুমি বসাবা কিভাবে, সিরিয়ালটা কিভাবে করবা, খেয়াল করো। প্রথমে যেই দুইটা পয়েন্টের মধ্যে তোমাকে তুল্যরোধ নির্ণয় করতে বলছে সেই দুইটা পয়েন্টকে বসাবা দুই পাশে, তাহলে এক পাশে আমি বসাইলাম এ, ওকে, আরেক পাশে আমি বসাইলাম বি। এবার বলো এর সবচেয়ে কাছের পয়েন্ট কোনটা, এর সবচেয়ে কাছের পয়েন্ট হচ্ছে সি, ওকে। ভাইয়া জিও তো হইতে পারে না, জি বি এর সাথেও যুক্ত আছে, সো আমরা দেখবো শুধুমাত্র এ এর কাছাকাছি কোনটা আছে, কোনটা আছে সি, তাহলে এর পাশে নিয়ে বসাও হচ্ছে সি কে, বসাইছো। এবার দেখো বি এর পাশাপাশি পয়েন্ট কোনটা, বি এর পাশাপাশি পয়েন্ট হচ্ছে জি, তাহলে বি এর পাশে বসাও হচ্ছে জি কে, ওকে। এবার আবার এখানে ফিরে আসো, দেখো সি এর পাশাপাশি পয়েন্ট কোনটা, সি এর পাশের পয়েন্ট কোনটা, সি এর পাশে দুইটা পয়েন্ট আছে ডি এবং ই, তোমার যেটা ভালো লাগে বসাতে পারো, ডিটা বসানোটাই বেটার, কারণ ডি একটা লোনলি পয়েন্ট, সো আমি ধরলাম পাশে আছে হচ্ছে ডি, ওকে। জি এর পাশের পয়েন্ট কোনটা, জি এর পাশের পয়েন্ট হচ্ছে এফ, ওকে, এবং ডি আর এফ এর মাঝখানে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ই। আরেকটি করা দরকার ছিল, আরেকটু মনে ডান দিকে নেই না, ওকে, আরেকটু যদি ডান দিকে নেই এই এই ই এফ, এখানে আছে মনে হয় জি, আর এখানে আছে হচ্ছে বি, ওকে। এই মোটামুটি আমাদের পয়েন্টগুলা, বুঝতে পেরেছো? সো এখানে পয়েন্ট বসানোর সিরিয়ালটা বুঝছো কিনা, তুমি প্রথমে হচ্ছে যেই দুইটা পয়েন্টের মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে বলবে তাদেরকে বসাবা দুইটা সাইডে, আমাকে এ আর বি এর মধ্যে নির্ণয় করতে বলছে, এক পাশে এ আর এক পাশে হচ্ছে বি, দেন দেখবো এ এর পাশের পয়েন্ট কোনটা সেটা আসবে এ এর পাশে, দেন দেখবো বি এর পাশের পয়েন্ট কোনটা সেটা আসবে বি এর পাশে, দেন আবার এখানে ব্যাক করবো, দেন দেখবো সি এর পাশের পয়েন্ট কোনটা, সি এর পাশের পয়েন্ট ডি সেটা আসবে সি এর পাশে, দেন দেখবো আবার জি এর পাশের পয়েন্ট কোনটা সেটা হচ্ছে এফ, সেটাকে বসাবো জি এর পাশে, এবং ফাইনালি দেখবো অবশিষ্ট যে পয়েন্টটা সেটা মাঝখানে বসে যাবে, ঠিক আছে। এইবার দেখো কোন কোন রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, সব রোধের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট যাবে না। যেমন তুমি যদি খেয়াল করো যেই রোধগুলার দুই প্রান্তের বিভব সমান বা দুই প্রান্তের বিভব পার্থক্য শূন্য তাদের মধ্যে দিয়ে কি কারেন্ট যাবে, যাবে না। এই রোধের দিকে তাকাও তো, ওর এই পাশে ওয়েভ ওই পাশে ওয়েভ, কোনো কারেন্ট যাবে, কোনো কারেন্ট যাবে না। কেন যাবে না, কারণ দুই প্রান্তে বিভব সেম, বিভব পার্থক্য শূন্য। একটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি শূন্য হয় তার মধ্যে কোনো কারেন্ট পাস করে, কোনো কারেন্টই পাস করে না, সো কোনো কারেন্ট যাবে না, তুল্য রোধ থেকে বাদ।
সেম কাহিনী এখানে, এই প্রান্তে ওয়েভ ওই প্রান্তে ওয়েভ, কোনো কারেন্ট যাবে না তুল্যরোধ থেকে বাদ। এটার জন্য সেম, কোনো কারেন্ট যাবে না তুল্যরোধ থেকে বাদ। ওকে, আর কোনোটা বাদ যাচ্ছে? আর কোনোটা মোস্ট প্রবাবলি বাদ যাচ্ছে না, আর সবগুলাই থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই তিনটা রোধের মধ্যে দিয়ে হচ্ছে কোনো কারেন্ট পাস করবে না। সো যেহেতু কোনো কারেন্ট পাস করবে না, এদেরকে আমরা তুল্য রোধে হিসাবেও আনবো না। তাহলে বাকি রোধগুলাকে বসাই চলো একটা একটা করে। প্রথমে বলো, এই রোধ দিয়েই শুরু করতেছি, কার কার মধ্যে যুক্ত এটা? এ এবং সি এর মধ্যে। কাটো, কেটে এ এবং সি এর মধ্যে বসাও। বসাইছো? এই রোধটা কার কার মধ্যে যুক্ত? এ এবং সি এর মধ্যে। কাইটো কিন্তু, না কাটলে কিন্তু রোধ তো এতগুলো হারাই ফেলবা কিন্তু, ঠিক আছে? রোধ কিন্তু কাটা লাগবে বা সামহাও তোমার ইন্ডিকেট করা লাগবে। যদি ইন্ডিকেট করতে না পারো বা যদি ট্র্যাক রাখতে না পারো, একটু পরে কিন্তু মাথা থেকে সব আওলাই যাবে। ওকে, তো চলো এই পয়েন্ট, এই রোধটা কার কার মধ্যে যুক্ত? এ এবং সি এর মধ্যে। কাটো, কেটে বসিয়ে দাও এ এবং সি এর মধ্যে। বসাইছো? গ্রেট। এই রোডটা কার কার মধ্যে যুক্ত? সি এবং ডি এর মধ্যে। এইটা কার কার মধ্যে? আচ্ছা এটা পরে আসি। ওটা যুক্ত হচ্ছে সি এবং ডি এর মধ্যে। বসিয়ে দাও সি এবং ডি এর মধ্যে। ঠিক আছে, এই রোডটা কার কার মধ্যে যুক্ত? সি এবং ই এর মধ্যে। আচ্ছা এটাও একটু পরে আসতেছি, কারণ সি আছে এখানে, ই আছে এখানে, দূরের গুলাই হচ্ছে পরে আসতেছি। প্রথমে দেখি পাশাপাশি পয়েন্টগুলোর মাঝখানে কি কি রোধ আছে। যেমন দেখো ডি এবং ই এর মধ্যে কি কি রোধ আছে। ডি এবং ই এর মধ্যে দুইটা রোধ আছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। এইটাও ডি এবং ই এর মধ্যে, এইটাও ডি এবং ই এর মধ্যে। তাহলে দুইটাকে বসাই দাও ডি এবং ই এর মধ্যে। বসাইলাম, বসাইলাম। প্রথমে পাশাপাশি যে পয়েন্টগুলো আছে তাদের মাঝখানের যে রোধ সেগুলোকে ফিল আপ করবো। ওকে, এবার দেখো ই এবং এফ এর মধ্যে কে কে আছে? এইটা আছে ই এবং এফ এর মধ্যে, কাটো। এইটা আছে ই এবং এফ এর মধ্যে, কাটো। দুইটা আছে ই আর এফ এর মধ্যে, তাই না? তাহলে বসিয়ে দাও ই আর এফ এর মধ্যে, ই আর এফ এর মধ্যে। দেখো তো এফ আর জি এর মধ্যে কয়টা আছে? এফ আর জি এর মধ্যে আছে হচ্ছে দুইটা, এখানে আছে একটা, এখানে আছে একটা। কাটো, বসিয়ে দাও এফ এবং জি এর মধ্যে, এফ এবং জি এর মধ্যে। দেখো তো জি আর বি এর মধ্যে কয়টা আছে? দুইটা, এখানে আছে একটা, এখানে আছে একটা। কাটো, কেটে বসিয়ে দাও জি এবং বি এর মধ্যে। ওকে, এবার দেখো বাকি আছে কয়টা? বাকি আছে কিন্তু বেশ কয়েকটা। যেমন তুমি যদি এটার দিকে তাকাও, এটা আছে সি আর ই এর মধ্যে। কাটো, কেটে বসিয়ে দাও সি এবং ই এর মধ্যে। দিছো বসিয়ে, সিম্পল একদম। ওকে, এইটা কার কার মধ্যে আছে? সি এবং এফ এর মধ্যে। কাটো, কেটে বসিয়ে দাও সি এবং এফ এর মধ্যে। ঠিক আছে, ওকে, সিম্পল। এইটা কার কার মধ্যে? সি এবং জি এর মধ্যে। কাটো, কেটে বসিয়ে দাও সি এবং জি এর মধ্যে। এই পাশ দিয়ে দিই, হ্যাঁ, ওকে, ঠিক আছে, সি এবং জি এর মধ্যে গেল। আর বাদ আছে কোনটা? আর বাদ আছে একটা, এইটা কার কার মধ্যে? এ এবং জি এর মধ্যে। তাহলে এখানে আছে আমাদের এ, ওইখানে আছে হচ্ছে আমাদের জি। ওকে, এই হচ্ছে এই সার্কিটের সিম্পলিফাইড ভার্সন। যতগুলো রোধ ছিল সবগুলো আসলে বসানো হয়ে গেছে। এইবার দেখো, এইবার কিন্তু তুল্য রোধ বের করা খুব বেশি কঠিন কিছু না, এবার কাজ খুব সহজ। এবার তোমার কি করা লাগবে? একটা একটা করে শুরু করে দাও। যেমন খেয়াল করো, এই দুইজনের তুল্য রোধ কত হবে? এটা আর এটাও আর, তাহলে এই দুজনের তুল্য রোধ কত হবে? দুজন সমান্তরালে আছে, আর বাই টু। ঠিক আছে, এই দুজনের তুল্য রোধ কত হবে? দুইটাই আর সমান্তরালে আছে, তার মানে আর বাই টু। ওকে, এই দুজনের তুল্য রোধ কত হবে? দুইটাই আর সমান্তরালে আছে, তার মানে, আচ্ছা অন্য কালার দিয়ে লিখি, ইয়েলো ইয়েলো মনে হয় ম্যাচ করে যাচ্ছে, তাহলে আসবে কত? আর বাই টু। এই দুজনে আছে সমান্তরালে, তুল্য রোধ কত হবে? আর বাই টু। এই দুজনে আছে সমান্তরালে, তুল্য রোধ কত হবে? আর বাই টু। ওকে, তুমি চাইলে এই সিম্পলিফাইড ভার্সনটা আরেকবার বসাইতে পারো বা চাইলে একবারও সলভ করতে পারো। সো আমি একবার বসাই, যেহেতু প্রথমবার করতেছো তোমরা। এখানে আছে এ, এখানে আছে সি, এখানে আছে ডি, এখানে আছে ই, এখানে আছে এফ, এখানে আছে জি, এখানে আছে হচ্ছে বি। দেখো এ আর সি এর মধ্যে কতখানি রোধ এখন? আর বাই টু। দুইটা আর সমান্তরালে ছিল, হয়ে গেছে আর বাই টু। সি আর ডি এর মধ্যে একটা সিম্পল রোধ আছে, বসাও। ডি আর ই এর মধ্যে কত হয়ে গেছে? আর বাই টু। ওকে, ই আর এফ এর মতো কত হয়ে গেছে? ই আর এফ এর মধ্যে আর বাই টু। এফ আর জি এর মধ্যে ভাইয়া আর বাই টু। জি আর বি এর মধ্যে ভাইয়া আর বাই টু। আরো কয়েকটা রোধ বসানো বাকি আছে ভাইয়া, এইটা বসাই না, এইটা আছে সি আর ই এর মধ্যে, বসাই দাও, সমস্যা নেই, আনো। সি এবং ই এর মধ্যে কত? আর। ঠিক আছে, একটা রোধ আছে যেটা লিখতেছি না, ওটা হচ্ছে আর, বুঝছো? এটা আর। দেন দেখো সি আর এফ এর মধ্যেও একটা আছে, সেটাও কত? সেটাও হচ্ছে আর। ঠিক আছে, দেন ভাইয়া সি এবং জি এর মধ্যে একটা আছে, সেটাও কত? সেটাও হচ্ছে আর। সি এবং জি এর মধ্যে, ঠিক আছে। এবং ফাইনালি এ এবং জি এর মধ্যে একটা আছে, সেটাও কত? সেটাও হচ্ছে আর। ওকে,
এখন চিন্তা করো, এখন কিন্তু কাজ খুব সহজ। দেখো একটু বলি কি করবা। এখানে একটা আছে আর, এখানে একটা আছে আর বাই টু। এই দুজনের তুল্যরোধ কত হবে? আর এবং আর বাই টু এর 3r/2। দুইজন শ্রেণী সমবায়ে যুক্ত, তার সাথে আর আছে সমান্তরালে, তাহলে তুল্যরোধ কত হবে? আর ইন্টু 3r/2 ডিভাইডেড বাই আর প্লাস 3r/2। দেন এটার সাথে আবার r/2 আছে শ্রেণীতে, যোগ করে দিবা। তার সাথে উপরেরটা আছে সমান্তরালে, তুল্যরোধ নির্ণয় করবা। তার সাথে r/2 আছে শ্রেণীতে, যোগ করে দিবা। তার সাথে এইটা আছে, আর আছে আবার সমান্তরালে, সমান্তরালে তুল্যরোধ নির্ণয় করবা। তার সাথে r/2 আছে আবার শ্রেণীতে, যোগ করে দিবা। তার সাথে এই পুরোটা আছে আবার সমান্তরালে, তুল্যরোধ নির্ণয় করবা। তার সাথে r/2 আছে শ্রেণীতে, যোগ করে দিবা। তাহলে হয়ে যাবে। স্যার যদি সিরিয়ালি আগাই, দেখো এখানে হবেটা কি, এখানে আছে আর, এখানে আছে r/2, এই দুইটা মিলে হবে হচ্ছে 3r/2। এই 3r/2 এই আর এর সাথে কাজ না আছে বলো, সমান্তরালে। এই 3r/2 কাজ করতেছে সি এবং ই এর মধ্যে, এই আরও কাজ করতেছে সি এবং ই এর মধ্যে, তার মানে দুজন কেমনে আছে? সমান্তরালে আছে। তাহলে এইটুকু অংশের তুল্যরোধ কত হবে? এইটুকু অংশের তুল্যরোধ হবে 3r/2 ইন্টু আর ডিভাইডেড বাই 3r/2 প্লাস আর। ওকে, তাহলে দুই দুই কাটাকাটি যাবে, হবে হচ্ছে 3r/5। কত? 3r/5। এটা কি বের হইছে? এইটা বের হইছে হচ্ছে এইটুকু অংশের তুল্যরোধ সি এবং ই এর মধ্যে। এটা কার কার মধ্যে? এটা হচ্ছে আর সি ই, সি এবং ই এর মধ্যে তুল্যরোধ। এখন দেখো এই অংশটুকু এই ই আর এফ এর সাথে কেমনে যুক্ত, মানে r/2 এর সাথে কেমনে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে সি এবং এফ এর মধ্যে তুল্যরোধ কত হবে? ভাইয়া সি এবং এফ এর মধ্যে তুল্যরোধ হবে আর সি এফ ইজ ইকুয়ালস টু 3r/5। তার সাথে r/2 কেমনে যুক্ত? শ্রেণী সমবায়ে, দ্যাট মিনস প্লাস r/2। তাহলে আসবে কত? আসবে হচ্ছে 5 6 মানে 11r/10। ঠিক আছে, কত? 11r ডিভাইডেড বাই 10। একদম সহজ। তাহলে আমাদের সি এবং এফ এর মধ্যে তুল্যরোধ এতটুকু নির্ণয় করা হয়ে গেছে। তার সাথে আবার একটা আর আছে কেমনে? সমান্তরালে। তার মানে সি আর এফ এর মধ্যে তুল্যরোধ আসলে এখনো নির্ণয় করা হয় নাই। আমরা সি আর এফ এর মধ্যে এতটুকুর অংশের তুল্যরোধ বের করছি। আরো একটা আর কেমনে আছে বলো তো? সমান্তরালে আছে। তাহলে সি আর এফ এর মধ্যে টোটাল তুল্যরোধ কত হবে? এতটুকুর রোধ হচ্ছে 11r/10, তার সাথে আর কেমনে আছে? সমান্তরালে। তাহলে সি আর এফ এর মধ্যে টোটাল তুল্যরোধ কত হবে? আমি এটা নাম দিলাম সি আর এফ প্রাইম। আর যেটা সি আর এফ এর মধ্যে অ্যাকচুয়াল তুল্যরোধ, তিল্য বলতেছিলাম সরি, সেটা হবে হচ্ছে এতটুকুর রোধ 11r/10, তার সাথে আর আছে সমান্তরাল সমবায়ে, দ্যাট মিনস 11r/10 ইন্টু হচ্ছে আর ডিভাইডেড বাই 11r/10 প্লাস হচ্ছে আর। ওকে, দুইটা রোধ যদি সমান্তরাল সমবায়ে থাকে, সিম্পলি তাদের তুল্যরোধ হবে উপরে দুজনের মানের গুণফল ডিভাইডেড বাই দুজনের মানের যোগফল। সো এখান থেকে যদি ক্যালকুলেট করো আসবে হচ্ছে 11r ডিভাইডেড বাই 21। ওকে, এইটা হচ্ছে সি আর এফ এর মধ্যে টোটাল তুল্যরোধ। তার সাথে r/2 কেমনে আছে? তার সাথে r/2 আছে শ্রেণী সমবায়ে। তাহলে এই পুরো লাইনটার তুল্যরোধ কত হবে? এতটুকু পর্যন্ত, উপরের টুকু নিচের টুকুতে পরে আসতেছি। ও মাই গড, হ্যাঁ ঠিক আছে, এই পুরো লাইনের তুল্যরোধ কত হবে বলো? r/2 যোগ করে দেওয়া লাগবে। যোগ কি করছি? এখনো করি নাই। তাহলে সি আর জি এর মধ্যে তুল্যরোধ হয়ে যাবে হচ্ছে, অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে রে, কমপ্লেক্স না মানে লেন্দি হয়ে যাচ্ছে, সেটা হবে হচ্ছে 11r/21 প্লাস হচ্ছে r/2। আমি পুরোটা আবার বলবো, সমস্যা নেই, চিন্তা করো না। প্লাস হচ্ছে r/2। সো কিন্তু যদি ক্যালকুলেট করি, নিচে আসবে হচ্ছে 42, উপরে আসবে কত? 21 আর হচ্ছে 22, কত হয় রে? 43 না? এই 21 আর 22 কত? 43, তাই না? তাহলে উপরে আসবে 43 আর নিচে আসবে হচ্ছে 42। সো এটা বের হইলো এই লাইনটার তুল্যরোধ। তার সাথে আবার একটা আর কেমনে আছে? সমান্তরালে। ও মাই গড, অনেক কমপ্লেক্স হয়ে গেছে। যাই হোক, তাহলে এই দুজনের মধ্যে আবার তুল্যরোধ বা আর সিজি টোটাল যেটা হবে, সেই আর সিজি টোটালটা হবে হচ্ছে, এতটুকুর তুল্যরোধ ছিল হচ্ছে কত আমাদের? 43r/42। তার সাথে আর আছে আবার সমান্তরালে, তাহলে হবে হচ্ছে 43r/42 ইন্টু আর ডিভাইডেড বাই 43r/42 প্লাস হচ্ছে আর। ওকে, যদি তুমি এখান থেকেও ক্যালকুলেট করো তাতেও কোনো সমস্যা নাই, আসবে হচ্ছে 43r ডিভাইডেড বাই 85। ওকে, এটা কি বের হইলো? এটা বের হইলো সি আর জি এর মধ্যে টোটাল তুল্যরোধ, তার সাথে r/2 আছে কেমনে?
শ্রেণী সমবায়ে। তাহলে এই লাইনটার তুল্য রোধ কত হবে? যেটা বের হইছে তার সাথে হচ্ছে প্লাস আর বাই টু, তার সাথে এই আর আছে কেমনে? সমান্তরালে। তাহলে সেটা কেমনে বের করবা? উপরে দুইটা রোধের গুণফল, নিচে দুইটা রোধের যোগফল। দেন এই পুরো জিনিসের সাথে আর বাই টু কেমনে আছে? শ্রেণী সমবায়ে। তো যদি সেটাও তোমাদের বের করে দেওয়া লাগে, দেখো আর সিজি যেটা, সেটা হচ্ছে আমরা সি আর জি এর মধ্যে টোটাল তুল্য রোধ বের করছি, তার সাথে আর বাই টু আছে হচ্ছে সমান্তরালে। তাহলে আর এ জি প্রাইম, ঠিক আছে, আর এ জি প্রাইম সেটা কত হবে? সেটা হবে হচ্ছে এটার সাথে আর বাই টু আছে সমান শ্রেণী সমবায়ে, তার মানে 43 আর আমি পুরোটা করে আবার বোঝাচ্ছি, সমস্যা নাই, ডিভাইডেড বাই 85 প্লাস হচ্ছে আর বাই টু। এটা যদি দুই গুণ করি কত হবে? 170 না? 170, এখানে যদি 2 আসবে হচ্ছে 86, এখানে আসবে হচ্ছে 85 এত আর। ওকে, তাহলে 160 171, 171 আর ডিভাইডেড বাই হচ্ছে 170। ওকে, এটা কি বের হইলো? এটা বের হইলো হচ্ছে এ এবং জি পয়েন্টের মধ্যে এই নিচেরটা বাদে বাকি অংশের রোধ। এই নিচেরটা আবার কেমনে আছে ওই অংশের সাথে? সমান্তরালে। তার মানে আর মানের রোধ এই অংশটুকুর সাথে কেমনে আছে? এ আর জি বিন্দুতে সমান্তরালে। তাহলে এটার সাথে আবার আর আছে সমান্তরালে, তাহলে আর এ জির টোটাল তুল্য রোধ হবে কত? 171 আর ডিভাইডেড বাই 170 ইন্টু আর ডিভাইডেড বাই 171 আর ডিভাইডেড বাই 170 প্লাস আর। ওকে, যদি এখান থেকেও ক্যালকুলেট করো তাতেও কোনো সমস্যা নাই। উপর আসবে হচ্ছে 171 আর নিচে আসবে হচ্ছে 341, ঠিক আছে। সো এটা হচ্ছে এ আর জি এর মধ্যে টোটাল তুল্য রোধ, সরি কি, এ এবং জি এর মধ্যে টোটাল তুল্য রোধ, তার সাথে আর বাই টু কেমনে আছে? শ্রেণী সমবায়। যোগ করে দাও, তাহলে এ আর বি এর টোটাল তুল্য রোধ বের হয়ে যাবে অবশেষে। তাহলে আর এ বি হবে হচ্ছে আর এ জি প্লাস এখানে কতখানি রোধ আছে? আর বাই টু, তাহলে প্লাস হচ্ছে আর বাই টু। এটা কত? এটা হচ্ছে 171 আর ডিভাইডেড বাই 341 প্লাস হচ্ছে আর বাই টু, ঠিক আছে। তাহলে নিচে কত হবে? নিচে হবে হচ্ছে 682, এখান থেকে 2 নিয়ে আসো, তাহলে হবে হচ্ছে 342 প্লাস 341 ইন্টু আর, তার মানে হচ্ছে 683 ডিভাইডেড বাই 682 ইন্টু আর। এটা হবে হচ্ছে পুরো সার্কিটের তুল্য রোধ। তাহলে দেখো আমি আসলে করছি এটা কি। প্রথমত সার্কিট সিম্পলিফিকেশন তো বুঝছো, পয়েন্ট ধরে ধরে হচ্ছে সিম্পলিফাই করছি। এবার দেখো এই দুইটা রোধ কেমনে আছে? সমান্তরালে, তাহলে এই দুজনের পরিবর্তে বসাই দিছে আর বাই টু। এই দুইটা রোধ কেমনে আছে? সমান্তরালে, এদের পরিবর্তে বসাই দিছে আর বাই টু। এই দুইটা রোধ কেমনে আছে? সমান্তরালে, এদের পরিবর্তে বসাই দিছে আর বাই টু। এই দুইটা রোধ আছে সমান্তরালে, পরিবর্তে বসাই দিছে আর বাই টু। এই দুজনের সমান্তরালে, পরিবর্তে বসাই দিছে আর বাই টু। বাকি সব কিছু সেম আছে। ওকে, এবার ভিতর থেকে শুরু করে একটা একটা করে লুপ আমাদের ব্রেক করতে করতে বাইরে বের হইতে হবে। প্রথমে ছোট ছোট যে লুপগুলো আছে সেগুলো কমপ্লিট করব, দেন আস্তে আস্তে বাইরের বড়গুলোতে আসবো। প্রথমে বড়গুলো নিয়ে চিন্তা করতে গেলে সার্কিট যাওয়া খিচুড়ি হয়ে যাবে। ওকে, তাহলে প্রথমে আসি সবচেয়ে ভিতরে, একদম সার্কিটের আমরা ভিতরে চলে গেছি। দেখো তো সি থেকে ডি আর ডি থেকে ইতে দুইটা রোধ আছে, তারা কেমনে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। এই রোধের মান কত? আর, এটা কত? আর বাই টু। সি থেকে ডি, ডি থেকে ই, আর এবং আর বাই টু আছে হচ্ছে শ্রেণী সমবায়ে, তাহলে তুল্য রোধ কত হবে? 3r বাই টু। এই 3r বাই টুর সাথে এখানে আছে একটা আর, ও কেমনে যুক্ত? দেখো এই সি থেকে ডি এতটুকুর তুল্য রোধ হচ্ছে 3r বাই টু, আবার এই লাইন দিয়ে এতটুকুর রোধ হচ্ছে আর। এই দুজন কেমনে যুক্ত আছে? ভাই দুইটা রোধের দুইটা প্রান্ত একটা কমন পয়েন্টে, অপর দুইটা প্রান্ত আর একটা কমন পয়েন্টে, কেমনে যুক্ত? সমান্তরাল সমবায়ে। তাহলে 3r বাই টু এবং আর আছে সমান্তরাল, তাহলে তাদের তুল্য রোধ কত হবে? 3r বাই টু ইন্টু আর ডিভাইডেড বাই 3r বাই টু প্লাস আর, দ্যাট মিনস 3r বাই 5। এটা কতটুকু অংশের তুল্য রোধ? এই সি থেকে ই পর্যন্ত এতটুকু অংশের, ঠিক আছে। তার সাথে ই থেকে এফ আর একটা রোধ আছে আর বাই টু। কেমনে যুক্ত এরা? শ্রেণী সমবায়ে। তাহলে ই থেকে এফ, সরি সি থেকে এফ পর্যন্ত, এই পর্যন্ত এই লাইনটার তুল্য রোধ কত হবে? এতটুকুর রোধ 3r বাই 5 প্লাস হচ্ছে আর বাই টু। তাহলে সি এফ প্রাইম যেটা, আর সি এফ প্রাইম যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র যে এতটুকু লাইনের রোধ। সি থেকে এফ এর মধ্যে কিন্তু আরও একটা রোধ আছে, এটাকে আমরা পরে আসতেছি। শুধুমাত্র এই লাইনের কথা চিন্তা করো, এতটুকু হচ্ছে আমাদের 3r বাই 5, এতটুকু হচ্ছে আর বাই টু। তাহলে এখান থেকে এই পর্যন্ত এই লাইনের রোধ হবে 3r বাই 5 প্লাস হচ্ছে আর বাই টু, দ্যাট মিনস 11r বাই 10। তাহলে এতটুকুর রোধ হচ্ছে 11r বাই 10, তার সাথে এই আর মানের রোধ কেমনে যুক্ত? এই যে আর সমান্তরালে যুক্ত। তাহলে সি থেকে এফ পর্যন্ত টোটাল তুল্য রোধ কত হবে? এইটা 11r বাই 10, এটা হচ্ছে আর, তুল্য রোধ কত হবে? 11r বাই 10 ইন্টু আর ডিভাইডেড বাই 11r বাই 10 প্লাস আর, দ্যাট মিনস 11r ডিভাইডেড বাই 21। তার মানে সি থেকে এফ পর্যন্ত টোটাল তুল্য রোধ হচ্ছে 11r বাই 21। তার সাথে এই আর বাই টু কেমনে যুক্ত? এফ থেকে জি,
শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে এই সি থেকে জি পর্যন্ত এই লাইনের তুল্যরোধ কত হবে? 11r/21 প্লাস হচ্ছে r/2, দ্যাট মিনস 43r ডিভাইডেড বাই 42। এখানে কি শেষ না, তার সাথে একটা আর মানের রোধ যুক্ত আছে কেমনে? সমান্তরালে। দেখো তুমি যদি নিচের পার্টটা বাদ দাও, সি থেকে জি পর্যন্ত এতটুকুর তুল্য রোধ হচ্ছে 43r ডিভাইডেড বাই 42, তার সাথে আরো একটা আর মানের রোধ কেমনে যুক্ত আছে? সমান্তরালে। তাহলে সি থেকে জি পর্যন্ত এতটুকু টোটাল তুল্য রোধ কত হবে? এতটুকু ছিল হচ্ছে 43r/42, তার সাথে আরো একটা আর আছে সমান্তরাল সমবায়, তুল্যরোধ কত হবে? 43r/42 ইন্টু আর ডিভাইডেড বাই দুজনের যোগফল, সেখান থেকে ক্যালকুলেট করলে আসবে 43r ডিভাইডেড বাই 85। এইটা হচ্ছে সি থেকে জি পর্যন্ত টোটাল তুল্যরোধ, তার সাথে আবার r/2 কেমনে আছে? শ্রেণী সমবায়ে তুল্যরোধ কত হবে? যোগ করে দাও r/2, কত আসছে? 171 আর ডিভাইডেড বাই 170। তার মানে এইটা হচ্ছে, এইটা বাদ দিয়ে এতটুকু অংশের তুল্যরোধ, ঠিক আছে, এতটুকু টোটাল অংশের তুল্যরোধ এ থেকে জি পর্যন্ত। এখন এইটুকুর সাথে আরো একটা আর কেমনে যুক্ত? সমান্তরালে যুক্ত। তাহলে তুল্যরোধ কত হবে? সমান্তরাল সমবায়ের নিয়ম অ্যাপ্লাই করো, 171 আর ডিভাইডেড বাই 341। তার মানে এইটা হচ্ছে এই পুরো অংশটা এ থেকে জি পর্যন্ত টোটাল তুল্যরোধ, তার সাথে আরো একটা r/2 কেমনে আছে? শ্রেণী সমবায়। তাহলে টোটাল তুল্যরোধ কত হবে? এটার সাথে প্লাস r/2, দ্যাট মিনস হচ্ছে 683 ডিভাইডেড বাই 682 ইন্টু আর। ঠিক আছে, সো এরকম যে কোনো র্যান্ডম সার্কিট যদি চলে আসে, এভাবে জাস্ট পয়েন্ট ধরে ধরে সলভ করে যাবা, ভয় পাওয়ার কিছু নেই। তুমি জাস্ট সিম্পলিফাই করবা, নাথিং টু বি অ্যাফ্রেড। ওকে, এই সার্কিট এগুলো সলভ করা আসলে সহজই, তুমি যদি প্রপারলি পয়েন্ট ধরো এবং সেই পয়েন্টগুলোকে যদি প্রপারলি বসাইতে পারো। আমি তো এখানে অনেক ভেঙে ভেঙে ক্যালকুলেশন দেখাইলাম, যখন তুমি এগুলো বারবার সলভ করবা তখন আসলে তোমার এত ভেঙে ভেঙে ক্যালকুলেশন করা লাগবে না, এরকম প্রত্যেকটা লাইন লাইন ধরে ধরে করা লাগবে না, তুমি আসলে এমনি করতে পারবা। ঠিক আছে, জাস্ট অভ্যাসটা লাগবে, প্র্যাকটিসটা লাগবে। প্র্যাকটিস করলে তুমি আসলে এর চেয়েও প্রো হয়ে যাবা, এর চেয়েও জটিল জটিল সার্কিট সলভ করতে পারবা। বুঝছেন? সেরকম কোনো র্যান্ডম সার্কিট যদি আপনাদের সামনে চলে আসে, আশা করি সলভ করতে পারবেন। দিব আরেকটা দিব, চলো আরেকটা দিই। দেখো এটা বুঝছো কিনা আগে, যদি এটা বুঝে থাকো আমরা আরো একটা সলভ করি র্যান্ডম সার্কিট, আই গেস। দেখেন, হ্যাঁ দাদা আপনি ভগ্নাংশ এত সেই রোদের পরিমাণ দেখে কারেন্ট কান্না করে দিবে না, কারেন্ট কান্না করলে হবে না গাইস। আসো আরো একটা সার্কিট, লেটস গো। ক্যালকুলেশন তো আসলে মনে করো জীবনের একটা অপরিহার্য অংশ হয়ে গেছে, এর জন্য হচ্ছে হয়ে যায়। ওকে, চলো এবার একটা সহজ, হ্যাঁ এবার একটা দেখতে কঠিন হবে বাট আলটিমেটলি জিনিসটা সহজ হবে। ধরো ওই একই জিনিসই, তোমাকে রোদ দেওয়া হয়েছে, তোমাকে রোদ দেওয়া হয়েছে, তোমাকে রোদ দেওয়া হয়েছে, তোমাকে ধরো রোদ দেওয়া হয়েছে। ওকে ফাইন, তোমাকে রোদ দেওয়া হয়েছে, তোমাকে ধরো রোদ দেওয়া হয়েছে, ঠিক আছে, তোমাকে রোদ দেওয়া হয়েছে। এখন তোমরা বুঝে যাবা যে জিনিসটা আসলে কেমনে করা লাগে, ঠিক আছে। জিনিসটা আলটিমেটলি খুবই সহজ, খুবই মানে খুবই সহজ। চলো এখানে কিছু হ্যাক্স আছে, এই হ্যাক্সগুলো ধরতে পারলেই জীবনটা আসলে সহজ হয়ে যায়। এখানে রোদ দেওয়া হয়েছে, এখানে রোদ দেওয়া হয়েছে, ঠিক আছে। সুন্দর হয় না এই রোদটা দেওয়া, এই রোদটাকে হচ্ছে একটু সোজা করা লাগবে, এটা একটু সোজা হইলেই জীবনটা সহজ হয়ে যাবে। ওকে, এখানে একটা রোদ দেওয়া হয়েছে, ওকে, এখানে হচ্ছে আরো একটা রোদ দেওয়া হয়েছে, আরে জীবনটা বেদনা। ওকে, এখানে, ঠিক আছে, ওকে। এবং আমরা চাইলে এখানেও একটা রোদ দিতে পারি, লেটস সাপোজ দিলাম। তুমি চাইলে এখানেও একটা রোদ দিতে পারো, তাতেও কোনো সমস্যা নাই। তুমি চাইলে এখানেও একটা রোদ দিতে পারো, তাতেও কোনো সমস্যা নাই। তুমি চাইলে এখানেও একটা রোদ দিতে পারো, তাতেও আসলে খুব বেশি সমস্যা নাই। তুমি চাইলে এখানেও একটা রোদ দিতে পারো, কোনো সমস্যা নাই। তুমি চাইলে এখানেও একটা রোদ দিতে পারো, কোনো সমস্যা নাই। তুমি চাইলে আর কি করতে চাও বলো, যা করতে চাও সব কিছু করা যাবে আজকে, ঠিক আছে। এখানেও একটা রোদ দিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আর কি দিবা বলো, আর কি দিতে ভালো লাগতেছে? সার্কিট আসলে এটা খুব সহজ, এখন পর্যন্ত এই সার্কিটটা খুব সহজ একটা সার্কিট, আর একটু কঠিন বানাইতে হবে। চলো এখানেও একটা রোদ দিয়ে দিই, ওকে দিলাম। আরেকটা যদি কঠিন করতে চাও, তুমি চাইলে এখানে একটা রোদ দিতে পারো, দরকার নেই আসলে, এখানে একটা দিয়ে দাও, ঠিক আছে। এটা সহজ সার্কিট হয়ে গেছে ভাই, এটা এটা আসলে সলভ করার পর দেখবা আসলে এটা খুবই সহজ। ওকে, চলো সলভ করে ফেলি, ঠিক আছে। সো ধরো এরকম একটা র্যান্ডম সার্কিট তোমার সামনে আসছে, এখানে আছে হচ্ছে এ, এখানে আসা হচ্ছে বি, দিয়ে তোমাকে প্রশ্ন করছে আর এ বি নির্ণয় করো, প্রত্যেকটা রোধের মান হচ্ছে আর। ওকে, এবং তোমার কাছে ইনিশিয়ালি দেখে মনে হচ্ছে যে এই সার্কিট অনেক কঠিন, ভাইয়া এগুলা কি সার্কিট ভাইয়া, জীবনে কোনোদিন দেখি নাই, কিন্তু এটা অনেক সহজ। পয়েন্ট ধরে সলভ করো, ইটস টু মাচ ইজি।
দেখো এটা যদি এ পয়েন্ট হয় এটা হবে সি পয়েন্ট, কারণ মাঝখানে রোধ আছে। এটা যদি সি হয় এটাও হবে সি, এটাও হবে সি, কারণ মাঝখানে কোনো কিছু নাই। ওকে ফাইন। এটা যদি সি হয় এটা হবে ডি, কারণ মাঝখানে রোধ আছে। এটা যদি ডি হয় এটাও হবে ডি, এটাও হবে ডি, কারণ মাঝখানে কোনো কিছু নাই। এটাও হবে কি ডি, এটাও হবে কি ডি, এটাও হবে কি ডি। ওকে দেখো এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানে একটা রোধবিহীন তার, এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানেও একটা রোধবিহীন তার, এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানেও একটা রোধবিহীন তার। সেম কাহিনী এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝে, এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝেও। সো সবগুলো সেম পয়েন্ট হয়ে যাবে। ওকে এখন এটা যদি ডি হয় এটা হবে ই, ডিফারেন্ট পয়েন্ট, মাঝখানে রোধ আছে। এটা ই হইলে এইটাও ই সেম পয়েন্ট, এটাও 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 ই সেম পয়েন্ট। ইনফ্যাক্ট এইটা যদি ই হয় এইটাও ই সেম পয়েন্ট, এইটাও ই সেম পয়েন্ট, এইটাও ই সেম পয়েন্ট, এইটাও ই সেম পয়েন্ট। ভাই দেখো মাত্র কয়টা পয়েন্ট হলো, 3টা পয়েন্ট দিয়ে পুরো সার্কিট শেষ হয়ে গেছে। এইটাও ই সেম পয়েন্ট, মাঝখানে কোনো কিছু নাই। সো এটা খুবই ইজি একটা সার্কিট হয়ে গেছে। তোমার ম্যাক্সিমাম রোধ এখানে হিসাব থেকে বাদ চলে যাবে। তুমি দেখো দেখে মনে হচ্ছে কতগুলা রোধ ভাইয়া, সব বাদ চলে যাবে। এই রোধ কার কার মধ্যে কাজ করতেছে, ই এবং ই এর মধ্যে। দুই প্রান্তের বিভব সমান, সেম পয়েন্ট, তার মানে বিভব পার্থক্য কত, শূন্য। বিভব পার্থক্য যদি শূন্য হয় দ্যাট মিনস এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না, দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লোয়িং উইল বি 0 অ্যাম্পিয়ার। তার মানে আমরা এটাকে তুল্য রোধে হিসাবে আনবো না। সেম কাহিনী এই রোধের জন্য, এই পাশেও ই ওই পাশেও ই সেম পয়েন্ট, তার মানে বিভব সমান, পটেনশিয়াল সেম, কোনো কারেন্ট পাস করবে না, বাদ। এটারও দুই প্রান্তে ই এবং ই, কোনো কারেন্ট পাস করবে না, বাদ। এটারও দুই প্রান্তে ই এবং ই, বাদ। এটার দুই প্রান্তে ই এবং ই, বাদ। এটার দুই প্রান্তে ই এবং ই, বাদ। এটার দুই প্রান্তে ই এবং ই, বাদ। ঠিক আছে, এগুলো সব বাদ। আরো কোনোটা বাদ যাবে, এই যেটা বাদ যাবে, দুই প্রান্তে ডি এবং ডি বাদ। ওকে তাহলে বাকি যে রোধগুলো আছে সেগুলোর দুই প্রান্ত মনে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট, তো সেগুলোকে আমরা বসাই। বসানোর সময় যদি দেখি কোন রোধের দুই প্রান্তে সেম বিভব, তখন ওটাকে আমরা বাদ দিয়ে দিব, সমস্যা নাই। তাহলে দেখো আমাদের পয়েন্ট কয়টা, পয়েন্ট হয়ে গেছে 5টা। কোন দুইটা পয়েন্টের মধ্যে তুল্য রোধ নির্ণয় করা লাগবে, এ এবং বি, দুইটাকে দুই পাশে বসাও। এই হচ্ছে এ, ঠিক আছে, এই হচ্ছে বি। এর পাশের পয়েন্ট কোনটা, এইবারই পয়েন্ট কোনটা, এর পাশের পয়েন্ট হচ্ছে সি। তাহলে বসাই দাও এর পাশে সি। একটু জায়গা নেই না, আমরা কেন জায়গা নিচ্ছি না বলো তো, বোকা হয়ে গেছি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। ওকে বি এর পাশের পয়েন্ট কোনটা, ই, তাহলে বসাই দাও বি এর পাশে ই। ভাইয়া সি এর পাশের পয়েন্ট কোনটা, সি আর ই এর মাঝখানের পয়েন্ট হচ্ছে ডি, বসাই দাও ডি। আমাদের পয়েন্ট বসানো শেষ। এবার দেখো কোন কোন রোধ কার কার মধ্যে কাজ করছে। প্রথমে দেখো এ আর সি এর মধ্যে কে কে কাজ করছে। এই রোধটা কাজ করছে এ আর সি এর মধ্যে, কাটো, কেটে এনে বসাও এ আর সি এর মাঝে। ঠিক আছে, দেখো তো সি আর ডি এর মাঝে কি কাজ করছে। এই রোডটা কাজ করছে সি আর ডি এর মাঝে একটা, এটাও কাজ করছে দুইটা, এইটাও কাজ করছে তিনটা। তার মানে 3টা রোধ কাজ করছে সি এবং ডি এর মধ্যে, বসাই দাও সি আর ডি এর মাঝে 3টা রোধ। ঠিক আছে, 3টা রোধ গেল। ভাইয়া ডি আর ই এর মধ্যে কয়টা রোধ কাজ করছে, এটা কাজ করছে ডি এবং ই এর মধ্যে, কাটো, এটাও কাজ করছে ডি এবং ই এর মধ্যে, কাটো, এটাও কাজ করছে ডি এবং ই এর মধ্যে। তার মানে 3টা রোধ কাজ করছে ডি এবং ই এর মধ্যে, বসাও ডি এবং ই এর মধ্যে 3টা রোধ, বসাইছো, শেষ। এবার দেখো ই এবং বি এর মধ্যে কয়টা রোধ কাজ করছে, ই এবং বি এর মধ্যে রোধ কাজ করছে একটা, কাটো, কেটে বসাই দাও। ভাই আর কোন রোধ বাদ পড়ছে, ভাইয়া 2টা রোধ বাদ পড়ছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এটা। দুইটাই কার কার মধ্যে কাজ করছে, সি থেকে ই, সি থেকে ই, কাটো, কেটে সি থেকে ই তে বসাও। এই হচ্ছে সি, এই হচ্ছে ই, এই হচ্ছে সি, এই হচ্ছে ই। শেষ, সলভ হয়ে গেছে। দেখো এবার সব রোধ বসানো শেষ। এখানে 3জন কেমনে আছে, সমান্তরালে, তুল্য রোধ হবে r/3। এখানে 3জন কেমনে আছে, সমান্তরালে, তুল্য রোধ হবে r/3। ওকে এখানে 2জন কেমনে আছে, সমান্তরালে, আর আর তুল্য রোধ হবে কত, r/2। ওকে সিম্পলিফাই করে একটু বসাও তো। এই হচ্ছে এ পয়েন্ট, এই হচ্ছে সি পয়েন্ট, এই হচ্ছে ডি পয়েন্ট, এই হচ্ছে ই পয়েন্ট এবং এই হচ্ছে বি পয়েন্ট। এ আর সি এর মাঝখানে আছে একটা আর, বসাইছো। সি এবং ডি এর মাঝখানে আছে হচ্ছে r/3, বসাইছো। ডি এবং ই এর মাঝখানেও কি আছে, r/3, বসাইছো। ভাইয়া সি এবং ই এর মধ্যে কত আছে, সি থেকে ই এর মধ্যে r/2, বসিয়ে দাও সি থেকে ই এর মধ্যে r/2। ভাইয়া ই থেকে বি এর মধ্যে কত আছে, r, শেষ। দেখো তো এখন পারবে না, সোজা ভাই, r/3, r/3 কত হবে ভাইয়া, 2r/3। ওকে 2r/3 এবং r/2 কেমনে আছে, সমান্তরালে, কত হবে, হবে হচ্ছে r/2 ইন্টু 2r/3 ডিভাইডেড বাই r/2 প্লাস কত, 2r ডিভাইডেড বাই 3।
ঠিক আছে, তাহলে কত আসবে? উপরে আসবে হচ্ছে 2r, নিচে আসবে কত রে? 4 3 7 7। ওকে, দ্যাট মিনস 2r ডিভাইডেড বাই 7। যদি আমি ভুল না করে থাকি তোমরা একটু ক্যালকুলেশনটা করে নিও অবশ্যই, মানে একটু চেক করো আর কি আমার কথা ভুল হয় কিনা। তাহলে এতটুকু হচ্ছে 2r বাই 7, তার সাথে একটা r দুইটা r কেমনে আছে? শ্রেণী সমবায়ে। তাহলে তুল্যরোধ কত হবে? পুরা বর্তনীর তুল্যরোধ হবে হচ্ছে r, ওকে, প্লাস 2r বাই 7 প্লাস হচ্ছে r, তাহলে কত হবে? 14r না 16r ডিভাইডেড বাই 7। এইটা হচ্ছে তুল্যরোধ। ঠিক আছে, এতটুকুর তুল্যরোধ কত? এতটুকুর তুল্যরোধ হচ্ছে 2r ডিভাইডেড বাই 7। কেমনে করছি? তিনটা আছে সমান্তরালে r বাই 3, তিনটা আছে সমান্তরালে r বাই 3, দুইটা আছে সমান্তরালে r বাই 2। r বাই 3 আছে শ্রেণীতে, তার মানে হচ্ছে 2r বাই 3, তার সাথে r বাই 2 আছে হচ্ছে সমান্তরালে, দ্যাট মিন্স তুল্যরোধ হবে 2r বাই 7। তার সাথে এই পাশে r ওই পাশে r আছে হচ্ছে শ্রেণীতে, তার মানে টোটাল তুল্যরোধ r প্লাস 2r বাই 7 প্লাস r, দ্যাট মিন্স 16r ডিভাইডেড বাই কত? 7। ওকে, তাহলে র্যান্ডম যদি এরকম সার্কিট আসে, পয়েন্ট ধরে ধরে সলভ করো যদি তুমি, আর পয়েন্টগুলো যদি একদম প্রপারলি বসাও, রোধগুলো যদি প্রপারলি বসাতে পারো, দেখবা তুল্যরোধ বের করা আসলে কোনো কঠিন ব্যাপার না। ওকে, দেখো তুল্যরোধের ব্যাপার ক্লিয়ার কিনা? তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল এবং কারেন্ট ডিভাইডার রুল, সেটা একটু শেখা লাগবে ভালো মতো। ঠিক আছে, দেখেন তুল্যরোধ ক্লিয়ার, পারবো সবাই? ও মাই গড, ভাইয়া ওয়েব সাইন আপ করতে বলতেছে কেন আমাকে? একবার লগ ইন সাইন আপ করছি, এখন আমি তো পাসওয়ার্ড ভুলে গেছি, এখন তো ঢুকতে পারতেছি না। ইন কেস কোনো রকম টেকনিক্যাল প্রবলেম হয়, তুমি চাইলে আমাদের যে পেজ বা হচ্ছে আমাদের টেলিগ্রাম বা হচ্ছে আমাদের টেক টিম, যে কোনো এক জায়গায় মেসেজ দিয়ে জানায় রাখো, ওরাই রেসপন্স করে দিবে। ঠিক আছে, চিন্তা নাই কোনো। দেখেন ক্লিয়ার? সেই দাদা কনফিডেন্স 100+ হয়ে গেছে। সেই পারবো? শিওর? ওকে গুড। তাহলে আসলে আমাদের তুল্যরোধের এই পার্টটা শেষ। এবার আমরা শিখবো হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। কথা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল কোথায় অ্যাপ্লাই করব? এই ভোল্টেজ ডিভাইডার রুল আমরা অ্যাপ্লাই করব হচ্ছে শ্রেণী সমবায়। কোথায় অ্যাপ্লাই করব? শ্রেণী সমবায়। ঠিক আছে, কেন ভাইয়া সমান্তরালে করব না? না, কারণ সমান্তরালে তো ভোল্টেজ ভাগ হয় না। সমান্তরালে সবার দুই প্রান্তে বিভব পার্থক্য কি হয়? সেম হয়। ভোল্টেজটা ভাগ হয় হচ্ছে শ্রেণী সমবায়ে। তাই কিভাবে ভাগ হয়? ধরো এই তোমার কাছে আছে একটা রোধ, ওকে, এখানে আছে আরো একটা রোধ, এখানে আছে আরো একটা রোধ। কেমনে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। ঠিক আছে, এখানে আছে হচ্ছে একটা ব্যাটারি। ওকে, সো রোধের মান হচ্ছে R1, ও হচ্ছে R2, ও হচ্ছে R3 এবং ব্যাটারির ভোল্টেজ হচ্ছে V। ওকে, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম এখানে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? R2 এর কত? R3 এর কত? একটা কথা বলো, এই R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কি V হবে? না। R2 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কি V হবে? না, ডিফারেন্ট হবে। V হইতো যদি এরা সমান্তরাল সমবায়ে যুক্ত থাকতো। তাহলে আমরা কেমনে বের করতে পারি? প্রথমে এই সার্কিটের তুল্যরোধ নির্ণয় করো। বলো এই সার্কিটের তুল্যরোধ কত হবে? তিনটা রোধ কেমনে যুক্ত আছে? শ্রেণী সমবায়ে। তাহলে তুল্যরোধ হবে হচ্ছে R1 প্লাস R2 প্লাস হচ্ছে R3। এখন সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত টোটাল কারেন্ট বের করো। সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত টোটাল কারেন্ট কেমনে বের করব? খুবই সহজ। সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত টোটাল কারেন্ট হবে হচ্ছে সার্কিটে অ্যাপ্লাইড করা ভোল্টেজ ডিভাইডেড বাই সার্কিটের তুল্যরোধ। সব সময় অলওয়েজ তুমি যদি সার্কিটের টোটাল কারেন্ট বা মূল প্রবাহ নির্ণয় করতে চাও, যেটা ব্যাটারি থেকে যাচ্ছে বা ব্যাটারি থেকে নির্গত হচ্ছে, তারপর হয়তো বা কারেন্ট ভাগ হচ্ছে, বিভিন্ন ব্রাঞ্চে চলে যাচ্ছে, বাট থাকে না একটা মূল প্রবাহ, মেইন যে কারেন্ট ফ্লোটা, টোটাল যে কারেন্টটা, সেটা যদি বের করতে চাও, সেটা বের করার ফর্মুলা হচ্ছে উপরে সার্কিটে অ্যাপ্লাইড ভোল্টেজ ডিভাইডেড বাই সার্কিটের তুল্যরোধ। ওকে, এই কারণেই কিন্তু তুল্যরোধে যেই রোধগুলোতে কারেন্ট যাচ্ছিল না তাদেরকে আমরা কাউন্ট করতেছিলাম না, কারণ তুল্যরোধ ব্যবহার করে হচ্ছে আমরা সার্কিটের টোটাল কারেন্ট বের করি। সো যেই রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছেই না, তার কি কারেন্টের ফর্মুলাতে কোনো ভূমিকা আছে? নাই। এর জন্য তুল্যরোধের মধ্যে সেই রোধগুলো আসবে না যাদের মধ্যে কোনো কারেন্ট যায় না। ওকে গুড। তাহলে এটা হচ্ছে সার্কিটের মূল প্রবাহ। কি? সার্কিটের মূল প্রবাহ বা মেইন ফ্লো। ওকে গাইস, ওকে ক্লিয়ার এই পর্যন্ত? এখন এখান থেকে আমি কিভাবে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করব? দেখো শ্রেণী সমবায়ে সবার মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করে, তার মানে এই যে আই কারেন্টটা, এইটা R1 এর মধ্যে দিয়েও যাবে, এইটা R2 এর মধ্যে দিয়েও যাবে, এইটা R3 এর মধ্যে দিয়েও যাবে। তাহলে আমাকে বলো এই R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি V1 হয়, সেই V1 এর মান কত হবে? সেই V1 এর মান হবে হচ্ছে প্রবাহিত কারেন্ট মাল্টিপ্লাইড বাই রোধের মান।
ভাইয়া রোধের মান প্রবাহিত কারেন্টের মান কত? প্রবাহিত কারেন্টের মান হচ্ছে V ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট। বসিয়ে দাও, তাহলে প্রবাহিত কারেন্ট হচ্ছে V ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট মাল্টিপ্লাইড বাই R1। ওকে, আর ইকুইভ্যালেন্ট কত? R1 প্লাস R2 প্লাস R3। মান যদি বসে একটু সাজায় লেখো, ফর্মুলা চলে আসবে R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু V। এটা হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত প্রথম রোধটার দুই প্রান্তের বিভব পার্থক্য। ভাইয়া যদি আমাকে সেকেন্ড রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে বলে, V2 সমান কত, সেটা কেমনে বের করব? খুবই সহজ, রোধের মান মাল্টিপ্লাইড বাই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান। দ্যাট মিন্স V2 হবে হচ্ছে I R2। ভাইয়া I কত? I হচ্ছে V ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট। তাহলে বসাও V ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট মাল্টিপ্লাইড বাই R2, ক্যালকুলেট করো, চলে আসবে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3 মাল্টিপ্লাইড বাই হচ্ছে V। ওকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। যদি বলে ভাইয়া থার্ড রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে, কি করবা? সেম কাজ, কারেন্ট মাল্টিপ্লাইড বাই রোধের মান। কারেন্টের মান হবে V ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট, এবং সেখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো, আলটিমেট ফর্মুলা আসবে R3 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3 মাল্টিপ্লাইড বাই V। তাহলে আসলে ফর্মুলাটা কি আসলো? দেখো, এখান থেকে হচ্ছে আমরা ভোল্টেজ ডিভাইডার রুলটা পাবো। ধরো তোমার কাছে একটা শ্রেণী সমবায় আছে, ব্যাটারি ট্যাটারির চিন্তা ভুলে যাও। ধরো তোমার কাছে কি আছে, একটা শ্রেণী সমবায় আছে এরকম। এটা একটা পুরা সার্কিট হইতে পারে, সার্কিটের একটা ব্রাঞ্চ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। ধরো এই সমবায়ের বা এই শ্রেণী সমবায়ের দুই প্রান্তের টোটাল বিভব পার্থক্য হচ্ছে V। ওকে, টোটাল বিভব পার্থক্য কত? পুরা সমবায়ের দুই প্রান্তের V। এর এখানে কি কোনো ব্যাটারি আছে নাকি নাই সেটা আমাদের কনসার্ন না। এমনও হইতে পারে যে এই তিনটা রোধ হচ্ছে পুরা সার্কিটের ছোট্ট একটা অংশ, ঠিক আছে, এটাই পুরা সার্কিট না, এরকম হওয়া লাগবে এমন না। হইতেই পারে যে এটা সার্কিটের একটা ব্রাঞ্চ বা পুরা সার্কিটের একটা অংশ। এতটুকু অংশের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে কত? V। তোমাকে বলছে এই রোধের মান হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করো। তাহলে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি তুমি নির্ণয় করতে চাও, প্রথম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে উপরে প্রথম রোধের মান, নিচে এই ব্রাঞ্চে যতগুলা রোধ শ্রেণী সমবায়ে যুক্ত আছে সবার মানের যোগফল। তাহলে R1 প্লাস R2 প্লাস R3 মাল্টিপ্লাইড বাই এই সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য V। ঠিক আছে, সহজ। ভাইয়া V2 কত হবে? সেকেন্ড রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। উপরে হবে সেকেন্ড রোধের মান আর নিচে কি হবে? এই ব্রাঞ্চে যতগুলা রোধ শ্রেণী সমবায়ে যুক্ত আছে সবার মানের যোগফল। দ্যাট মিন্স R1 প্লাস R2 প্লাস R3 মাল্টিপ্লাইড বাই সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য V। ওকে ভাইয়া, 3 নাম্বার রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? V3। উপরে হবে R3, যেই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য তুমি নির্ণয় করতেছো, ডিভাইডেড বাই সবগুলা রোধের মানের যোগফল যারা কিনা এই শ্রেণী সমবায়ে যুক্ত আছে এই ব্রাঞ্চের মধ্যে বা এই সমবায়ের মধ্যে, মাল্টিপ্লাইড বাই এই সমবায়ের দুই প্রান্তের টোটাল বিভব পার্থক্য। এইটাকে বলে হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল, আর এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুলের প্রমাণ। সো তুমি চাইলে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই না করেও প্রথমে কারেন্ট বের করে দেন প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে পারো, তাতে কোনো সমস্যা নাই। বাট ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করলে হচ্ছে তোমার ম্যাথ করা হয়ে যাবে সহজ, ঠিক আছে? আর এটা অ্যাপ্লিকেবল শুধুমাত্র শ্রেণী সমবায়ের জন্য, কারণ সমান্তরাল সমবায়ে তো এরকম হয় না। সমান্তরাল সমবায়ে তো প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সেম থাকে, ভোল্টেজ তো ভাগ হয় না, ঠিক আছে? তাহলে পারবো, এটাকে আমরা কি বলি? এটাকেই বলা হয় হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। বুঝেছো? সহজ একদম, ভোল্টেজ ডিভাইডার রুল। পারবো না? দেখতো পারা উচিত। ওকে, গেল এটা। এইটা সহজ। মানে কঠিন বা হালকা একটু কমপ্লেক্স মনে হয় হচ্ছে পরেরটা নিয়ে স্টুডেন্টরা কেন যেন খুব বেশি প্যারা খায়, যদিও পরেরটাও কঠিন না, পরেরটাও খুব সহজ। সেটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। এই কারেন্ট ডিভাইডার রুল কোথায় অ্যাপ্লাই হবে? এইটা অ্যাপ্লাই হবে হচ্ছে সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশনে, ঠিক আছে? সমান্তরাল সমবায়, যেখানে কারেন্টটা ভাগ হয়ে যায়। কি হয়ে যায়? কারেন্টটা ভাগ হয়ে যায়। তাহলে ধরো আমি তোমাকে এরকম কিছু একটা দিলাম, ধরো আমাদের কাছে একটা সার্কিট আছে, এরকম এখানে না দিই, ধরো এই, ঠিক আছে? এখানে আছে হচ্ছে একটা রোধ, তিনটা দিয়ে দেখাচ্ছি। রোধের সংখ্যা এর চেয়ে বেশিও হইতে পারে, এর চেয়ে কমও হইতে পারে, যে কোনো কিছুই হইতে পারে। ওকে ফাইন, ধরো এই দুইটা পয়েন্টের মাঝখানে ধরো ব্যাটারি আছে বা কিছু একটা আছে আর কি, বা সার্কিটের একটা অংশ হইতে পারে। এটা হচ্ছে আমাদের প্রথম রোধ R1, এটা হচ্ছে সেকেন্ড রোধ R2, এটা হচ্ছে থার্ড রোধ R3। ওকে ফাইন, ধরো আমার সার্কিটে কারেন্ট আসছে এই বরাবর। কোন বরাবর ভাইয়া? এই বরাবর। কি হবে বলো?
কারেন্টের কাছে তিনটা রাস্তা আছে, কারেন্ট তিনটা ভাগে ভাগ হয়ে যাবে। দেখা যাবে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট যাবে এই দিকে I1, একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট যাবে এই দিকে I2, আর একটা যাবে হচ্ছে এই দিকে I3। আমার এই প্রত্যেকটা কারেন্টের মান দরকার। এই প্রত্যেকটা কারেন্টের মান আমি কিভাবে নির্ণয় করতে পারি? আচ্ছা দেখো, খুবই সহজ। প্রথমে তুমি চিন্তা করো, এইটা যদি এ পয়েন্ট হয়, এইটাও এ পয়েন্ট, এইটাও এ পয়েন্ট, ঠিক আছে? এইটাও এ পয়েন্ট, এইটাও এ পয়েন্ট। এটা যদি বি পয়েন্ট হয়, এইটাও বি, এইটাও বি, এইটাও বি এবং এইটাও বি। তার মানে প্রত্যেকটা রোধ যারা কিনা সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, সবাই এ আর বি এর মধ্যে যুক্ত, এ আর বি এর মধ্যে যুক্ত, এ আর বি এর মধ্যে যুক্ত। তার মানে কি সবার দুই প্রান্তের বিভব পার্থক্য সমান। যদি আমি ধরি এই দুই প্রান্তের বিভব পার্থক্য ভি বা ভি এ বি, তাইলে প্রথম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য VAB, দ্বিতীয় রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য VAB, 3 নম্বর রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য VAB, এবং এই সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? VAB। তাহলে বলেন প্রথম রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে? প্রথম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আমি ধরলাম হচ্ছে I1, ঠিক আছে? সেটা কত হবে বলো? এই প্রথম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য VAB ডিভাইডেড বাই হচ্ছে প্রথম রোধের মান R1। এখন এই VAB কে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? চিন্তা করে দেখো, এটা তোমার পুরো সমবায়, তাই না? যদি আমি এই সমবায়কে তার তুল্য রোধ দিয়ে রিপ্লেস করি, তার তুল্য রোধ কত হবে? তার তুল্য রোধ হবে হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, তার উপর ইনভার্স, হোল ইনভার্স। এটা হচ্ছে পুরো সমবায়ের তুল্য রোধ। এই পুরো সমবায়ের মধ্যে প্রবাহিত কারেন্ট কত? প্রবাহিত কারেন্ট হচ্ছে I। সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? VAB। প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য যা সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য তাই। তাহলে আমাকে বলেন একটা সার্কিটের বা একটা সমবায়ের মূল প্রবাহ কিভাবে নির্ণয় করে? সেই সার্কিট বা সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য ডিভাইডেড বাই সার্কিটের তুল্য রোধ। তাহলে যদি মূল প্রবাহের মান I হয়, মূল প্রবাহ কিন্তু I1 না, I2 না, I3 না, মূল প্রবাহ হচ্ছে I। সমবায়ের টোটাল কতখানি কারেন্ট প্রবেশ করছে? I, এইটাই মূল প্রবাহ, ঠিক আছে? মূল প্রবাহ কিভাবে বের করবা? মূল প্রবাহ হচ্ছে সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য which is VAB, যেটা প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান, ডিভাইডেড বাই সমবায়ের তুল্য রোধ RP। তাহলে বলো তো আমি কি লিখতে পারি VAB is equals to IRP? লেখা যায় না? অবশ্যই লেখা যায়। I হচ্ছে মূল প্রবাহ, RP হচ্ছে এই সমবায়ের তুল্য রোধ, লেখা যায়। তাহলে এই যে VAB যেখানে আছে সেখানে বসাই দিবা হচ্ছে IRP। তাহলে কি চলে আসবে? IRP ডিভাইডেড বাই R1। এটাকে লিখবো এইভাবে, RP ডিভাইডেড বাই R1 মাল্টিপ্লাইড বাই I। এটা হচ্ছে প্রথম রোধের মধ্যে দিয়ে কারেন্ট। ভাইয়া সেকেন্ড রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত হবে? I2 ইজ ইকুয়ালস টু সেকেন্ড রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য VAB ডিভাইডেড বাই সেকেন্ড রোধের মান। ভাইয়া VAB মানে কি? RP ইন্টু I। তাহলে বসাই দাও RP ডিভাইডেড বাই R2 মাল্টিপ্লাইড বাই I। সেকেন্ড রোধের মধ্যে দিয়ে কারেন্ট। থার্ড রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত হবে? I3। থার্ড রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সেটাও VAB ডিভাইডেড বাই থার্ড রোধের মান R3। VAB মানে কি? RP ইন্টু I। বসাই দাও ওই একই জিনিসই, RP ডিভাইডেড বাই R3 মাল্টিপ্লাইড বাই I। ওকে, সো এখান থেকে যদি তুমি কারেন্ট ডিভাইডার রুলটা দেখতে চাও, এটা বের করার জন্য তোমার অনেক ক্যালকুলেশন করা লাগলো। বাট তুমি যদি কারেন্ট ডিভাইডার রুলটা দেখো, ধরো তোমার কাছে সমান্তরাল সমবায় এরকম তিনটা রোধ দেওয়া আছে, দিয়ে তোমাকে মূল প্রবাহটা দিয়ে দিছে, দিয়ে প্রশ্ন করছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রোধের মধ্যে দিয়ে কারেন্ট নির্ণয় করো। তাহলে প্রথম রোধের মধ্যে দিয়ে কারেন্ট হবে, লেখো, উপরে হবে সমান্তরাল সমবায়টার তুল্য রোধ, ঠিক আছে? আমরা যখন ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করছিলাম সেখানে তুল্য রোধটা ছিল নিচে, এবং যেই রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য তুমি নির্ণয় করতেছো সেটা ছিল উপরে। এখানে হবে উল্টা, তুল্য রোধটা থাকবে উপরে, যেই রোধের মধ্যে দিয়ে তুমি কারেন্টটা নির্ণয় করতেছো সে থাকবে নিচে। তাহলে নিচে আসবে R1 মাল্টিপ্লাইড বাই সমবায়ের টোটাল কারেন্ট, ঠিক আছে? ভাই সেকেন্ড রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত হবে? সেকেন্ড রোধের মধ্যে দিয়ে কারেন্ট হবে, উপরে হবে তুল্য রোধ, নিচে কি হবে? মধ্যে দিয়ে কারেন্টটা নির্ণয় করতেছো সেই রোধের মান R2 মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট। ভাই থার্ড রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত হবে? I3। সেটা হবে হচ্ছে উপরে তুল্য রোধের মান, নিচে যেই রোধের মধ্যে দিয়ে কারেন্ট নির্ণয় করতেছো সেই রোধের মান মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট। ওকে, সো তুমি চাইলে এভাবে ক্যালকুলেশন করেও বের করতে পারো, চাইলে ডিরেক্ট কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারো, দ্য রেজাল্ট উইল বি সেম। সো এইটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল, এবং এইটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমাদের অনেক কাজে লাগবে, অনেক মানে অনেক। ওকে, কারেন্ট ডিভাইডার রুল, এটা কিন্তু এই চ্যাপ্টারের পুরাটা জুড়ে কাজে লাগবে, শুধুমাত্র এখানে না।
সব জায়গায় কাজে লাগবে এই কারেন্ট ডিভাইডার রুল যখনই আমরা সার্কিট অ্যানালাইসিসে যাব, ঠিক আছে? সো এটা একটু ভালো মতো মাথায় রাখতে হবে। যদি আমাদের কাছে একটা সমবায় থাকে এবং সেই সমবায়টা সমান্তরাল সমবায় হয়, প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে যদি তোমাকে কারেন্ট বের করতে বলে, তাহলে তোমার একটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট বের করার ফর্মুলা কি হবে? ধরো প্রথম রোধের মধ্যে দিয়ে বের করতে বলছে, সেক্ষেত্রে উপরে বসাবা হচ্ছে পুরা সমবায়ের তুল্য রোধ, পুরা সমান্তরাল সমবায়ের। সেটা কেমনে বের করবা? যদি তিনটা রোধ থাকে তাহলে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 তার উপর হোল ইনভার্স। যদি চারটা থাকে তাহলে আরেকটা 1/R4 আসবে, তার উপর হোল ইনভার্স হবে, ঠিক আছে? নিচে আসবে হচ্ছে যেই রোধের মধ্যে দিয়ে কারেন্টটা বের করতেছো সেই রোধের মান মাল্টিপ্লাইড বাই হচ্ছে সমবায়ের টোটাল কারেন্ট বা সমবায়ের মূল প্রবাহ। জাস্ট এই নিয়ম অনুযায়ী তুমি যেই রোধের মধ্যে কারেন্টটা বের করতে চাও সেটার জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করো, তুমি এক্স্যাক্ট ওই রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে সেটা পেয়ে যাবা। সবগুলোকে যোগ করে, এই সবগুলোকে যোগ করলে তুমি কি পাবা বলো তো? সবগুলোকে যোগ করলে তুমি আবার টোটাল কারেন্ট পাবা। ওকে, তুমি এখানে যোগ করো I1 I2 I3 যোগ করো, যোগ করলে আবার কি পাবা? আই পাবা। করে দেখো, সেম আই পাবা। ওকে, সো এটাকে বলে হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। এখন এই কারেন্ট ডিভাইডার রুল নর্মালি হচ্ছে তিনটা রোধের জন্য খুব বেশি আসে না, আসলেই যেইভাবে করতে হবে। বেশি আসে হচ্ছে দুইটা রোধের জন্য, এবং দুইটা রোধের জন্য কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করার একটা শর্টকাট আছে, ঠিক আছে? বাট এটা কিন্তু শুধুমাত্র দুইটা রোধের জন্য অ্যাপ্লিকেবল। দুইয়ের বেশি রোধ হইলে কিন্তু এই শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা না। যদি দুইয়ের বেশি হয় তখন কি করব? দুইয়ের বেশি হইলে এখানে যেভাবে সলভ করছি সেভাবেই করা লাগবে, এই ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে। যদি এই ফর্মুলাও বেশ সহজ। আসো, যদি দুইটা রোধ থাকে, লেখো, যদি দুইটা রোধ থাকে, দুইটা রোধ থাকে, শুধুমাত্র দুইটার জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? দুইয়ের বেশি থাকলে কিন্তু এই নিয়ম খাটবে না, এই শর্টকাট কিন্তু অ্যাপ্লাই করতে যাও না কারেন্ট ডিভাইডার রুলের। যদি দুইয়ের বেশি রোধ থাকে, দুইয়ের বেশি থাকলে একটু আগে যেটা শিখাইলাম, যেটা মেইন ফর্মুলা, সেটাই অ্যাপ্লাই করতে হবে। ওকে, শর্টকাটও যদিও মেইন ফর্মুলা থেকেই আসছে। ধরো তোমার কাছে এরকম দুইটা রোধ আছে, একটা হচ্ছে R1 আর একটা হচ্ছে কত? R2। ওকে, আমি তোমাকে বললাম এই যে আমার সার্কিটটা, এই সার্কিটের যে মূল প্রবাহ, সেই মূল প্রবাহের মান হচ্ছে I। কত ভাইয়া? I। সেখান থেকে কারেন্ট আসছে, এসে ভাগ হইছে, একটা অংশ গেছে এইদিকে I1 আর একটা অংশ আসছে এইদিকে I2। তোমাকে প্রশ্ন করছে I1 এবং I2 নির্ণয় করো। কেমনে করবা বলো? কারেন্ট ডিভাইডার রুল। সেই রুল তোমাকে কি বলে? I1 এর মান হবে হচ্ছে এই দুইটা রোধের তুল্য রোধ যারা কিনা সমান্তরাল সমবায়ে যুক্ত, ডিভাইডেড বাই এই কারেন্টটা কার মধ্যে দিয়ে যাচ্ছে? R1 এর মধ্যে দিয়ে। তাহলে নিচে আসবে R1 মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট। ওকে, এখানে তুল্য রোধ কত হবে? এই দুইটা রোধের আরপির মান কত হবে? আরপির মান হবে, যে দুইটা রোধ থাকে সেক্ষেত্রে দুইটা রোধের মানের গুণফল ডিভাইডেড বাই হচ্ছে দুইটা রোধের মানের যোগফল। তাহলে আরপির পরিবর্তে আমি লিখতে পারি R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। যদি ভাইয়া লিখি উপরে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ডিভাইডেড বাই হচ্ছে R1 মাল্টিপ্লাইড বাই I, দেখো তো R1 R1 কাটাকাটি যায় না? R1 R1 বাদ থাকবে কি? থাকবে হচ্ছে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 মাল্টিপ্লাইড বাই I। এইটা হবে হচ্ছে I1 বা প্রথম রোধের মধ্যে দিয়ে কারেন্ট। ওকে ভাইয়া, সেকেন্ড রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত হবে? সব সেম থাকবে, শুধুমাত্র R2 জায়গায় চলে আসবে R1। ভাইয়া আমি বিশ্বাস করি না, চলো বিশ্বাস করাই দেই। যদি তোমাকে বলে সেকেন্ড রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত, I2 হবে RP ডিভাইডেড বাই R2 মাল্টিপ্লাইড বাই I। আরপি মানে কি? তুল্য রোধ। সেটার মান কত? সেটার মান হচ্ছে R1 R2। বসাও তো, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ডিভাইডেড বাই R2 মাল্টিপ্লাইড বাই I। তাহলে R2 R2 কি হবে? বাদ, কাটা কাটা ক্যান্সেল। থাকবে কি? থাকবে হচ্ছে R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 মাল্টিপ্লাইড বাই I। সিম্পল, সহজ। তাহলে ভাইয়া এখান থেকে আমরা শর্টকাটটা কি শিখলাম? দেখো, এটা হচ্ছে শুধুমাত্র দুইটা রোধের জন্য অ্যাপ্লিকেবল। আবারও বলতেছি, যদি দুইটা রোধ সমান্তরাল সমবায়ে থাকে এবং বর্তনীর মূল প্রবাহ তোমার জানা থাকে, সেখান থেকে তোমাকে একটা সার্টেন রোধের মধ্যে দিয়ে কারেন্ট বের করতে বলে, ধরো I1 বের করতে বলছে, সেই I1 হবে হচ্ছে অপর রোধের মান, যার মধ্যে দিয়ে কারেন্ট বের করতেছো তার মান না, অপর যে রোধটা আছে তার মান। দ্যাট মিনস R2, কারণ আমি কারেন্ট বের করতেছি R1 এর মধ্যে দিয়ে। তাহলে এবার উপরে বসবে R2, নিচে বসবে দুইটা রোধের মানের যোগফল R1 প্লাস R2 মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট। ঠিক আছে ভাইয়া, I2 কত হবে? সেম নিয়ম, যেই রোধের মধ্যে দিয়ে কারেন্ট বের করতেছে ওই রোধ না, অপর রোধের মান। তাহলে এবার কারেন্ট বের করতেছে R2 এর মধ্যে দিয়ে, তাহলে আমি উপরে কাকে লিখবো? উপরে লিখবো হচ্ছে R1, উল্টা নিচে R1 প্লাস R2 মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট। বুঝছো? সো এই শর্টকাটটা শুধুমাত্র দুইটা রোধের জন্য অ্যাপ্লিকেবল। যেমন ধরো যেসব জিনিস তোমাদের দেখবা হর হামেশাই লাগতেছে, ধরো তোমাকে এরকম একটা সার্কিট দিবে, লেটস সাপোজ এই, ঠিক আছে, এই এখানে আছে, এই এখানে আছে হচ্ছে ভাইয়া 3 ওম, এখানে আছে ভাইয়া 6 ওম। আমাকে বলস, আহারে 6
ওম। আমাকে বলেছে এখান থেকে কারেন্ট আসছে ভাইয়া ধরো কত 10 অ্যাম্পিয়ার, কত 10 অ্যাম্পিয়ার। প্রশ্ন করছে ভাইয়া এখান দিয়ে কতখানি কারেন্ট যাবে, কোন জায়গা দিয়ে, এখান দিয়ে কতখানি কারেন্ট যাবে, I1 কত, এখান দিয়ে কতখানি কারেন্ট যাবে, বলো কেমনে বের করবা? খুবই সহজ, এখানে টোটাল কারেন্ট কত 10 অ্যাম্পিয়ার, তোমার কি লাগবে 3 অ্যাম্পিয়ারের কারেন্ট, তাহলে I1 হবে হচ্ছে অপর রোধের মান উপরে, নিচে দুইটা রোধের মানের যোগফল মাল্টিপ্লাইড বাই হচ্ছে টোটাল কারেন্ট 10, তাহলে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে কত 3, তার মানে 2/3, হ্যাঁ 6.67 অ্যাম্পিয়ার। ঠিক আছে, I2 কত হবে, I2 হচ্ছে 6 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট, তাহলে উপরে যাবে কে, উপরে যাবে 3, নিচে আসবে হচ্ছে 3 + 6 মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট, তার মানে হচ্ছে 3.33 অ্যাম্পিয়ার। বুঝতে পেরেছো? সো এইটাই হচ্ছে কারেন্ট ডিভাইডার রুলের শর্টকাট যখন রোধ থাকবে দুইটা। ভাইয়া রোধ যদি 3টা থাকে, আমাকে যদি R1 এর মধ্যে দিয়ে কারেন্ট বের করতে বলে, তখন কি ভাই আমি উপরে R2 + R3 নিচে R1 + R2 + R3 লিখবো? ওভাবে করলে হবে না। যদি 3টা রোধ থাকে বা 2 এর অধিক রোধ থাকে, তখন কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে হবে হচ্ছে এইটা। উপরে বসবে সবার তুল্য রোধ, নিচে বসবে হচ্ছে তুমি যেই রোধের মধ্যে দিয়ে কারেন্ট নির্ণয় করতে চাচ্ছ সেই রোধের মান। ইনফ্যাক্ট তুমি যে শর্টকাটটা শিখলে, এই শর্টকাটটা কই থেকে আসছে? শর্টকাট কিন্তু মেইন ফর্মুলা থেকে আসছে। দেখো শর্টকাট আমরা ডিরাইভ করলাম কোন জায়গা থেকে? মেইন ফর্মুলা থেকে। সো মেইন ফর্মুলা সবসময় অ্যাপ্লিকেবল, বাট এই যে শর্টকাট এটা শুধুমাত্র যখন তোমার সার্কিটের মধ্যে দুইটা রোধ আছে, দুইটা রোধ সমান্তরালে আছে, তখন অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। দেখো তুই একটা ম্যাথ করি, ম্যাথ করলে হচ্ছে এগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কারণ এগুলো হচ্ছে টেকনিক, মানে এগুলো কিন্তু কোনো একদম কি বলে প্রিডিফাইন্ড সূত্র না, এগুলো হচ্ছে আমরা আমাদের সুবিধার জন্য বানাইছি, সার্কিট সলভিংকে ইজি করার জন্য। ওকে, সো আমাদের আলটিমেট কাজ হচ্ছে সার্কিট সলভ করার সময় আমরা এরকম বিভিন্ন মেথড টেথড অ্যাপ্লাই করব যখন যেটা সুবিধা হয়। তাহলে আসেন শুরু করা যাক। প্রথম ম্যাথ কি বলেছে দেখ, 1 নাম্বার ম্যাথ, তোমাকে একটা সার্কিট দেওয়া আছে, সার্কিট দিয়ে বলছে এখানে আছে 5 ওম, এখানে আছে 25 ওম, এখানে আছে 30 ওম, এখানে আছে 10, এখানে আছে হচ্ছে 30, দিয়ে বলছে 25 ওমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত। এই যে এইটা হচ্ছে 25 ওম, তোমরা লেখা দেখতে পাচ্ছ কিনা, এটা হচ্ছে 5 ওম, এইটা হচ্ছে আহারে আমার হাতের লেখাটা এরকম দানবের মতো হয়ে যাচ্ছে কেন, এইটা হচ্ছে কত 25 ওম, ঠিক আছে, এটা হচ্ছে 30 ওম, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 30। আমাদের এই 25 এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করা লাগবে। কেমনে করা যাইতে পারে ভাই? এই ম্যাথ করে কি অনেক কমপ্লেক্স হয়ে যাবে, আমি কি কারেন্ট বের করব? কিচ্ছু দরকার নাই। তোমার কাছে দেখে মনে হইতে পারে যে না এই ম্যাথ অনেক কঠিন, এই ম্যাথ কোনো কঠিনই না। তুমি চিন্তা করে দেখো, এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, তুমি অনেকভাবে সলভ করতে পারো, আমি জানি, আমি তোমাকে সহজ টেকনিক দেখাচ্ছি। এটা এ হইলে এইটাও হবে এ কারণ মাঝখানে কিছু নাই, এইটাও হবে এ কারণ মাঝখানে কিছু নাই, এটাও হবে এ কারণ মাঝখানে কিছু নাই। এটা যদি বি হয়, এটাও হবে বি কারণ মাঝখানে কিছু নাই, এটাও হবে বি কারণ মাঝখানে কোনো কিছু নাই, এটাও হবে বি কারণ মাঝখানে কোনো কিছু নাই। ওকে, দেখো তো এ এবং বি এর মাঝখানে কি যুক্ত? ব্যাটারির ভোল্টেজ কত? 50 ভোল্ট। তার মানে এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত? 50 ভোল্ট। ব্যাটারির এক প্রান্ত আছে এতে, ঠিক আছে, ব্যাটারির আরেক প্রান্ত আছে বিতে, তার মানে কি এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য কত হবে? ব্যাটারির ভোল্টেজ যত তত, তাহলে এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য হবে 50 ভোল্ট। এই বিভব পার্থক্যটা কি এখানেও দেখা যাবে না? এই যে লাইনটা, এই লাইনটা বা এই যে ব্রাঞ্চটা সার্কিটের, তার এক সাইডও আছে পিতে আর এক সাইড আছে বিতে, এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য কত? 50 ভাই। তার মানে এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 50। কত? 50। এখানে আছে এ, এখানে আছে বি, VAB ইজ ইকুয়ালস টু হোয়াট ভাইয়া? VAB ইজ ইকুয়ালস টু 50 ভোল্ট। ওকে, রোধ কত কত আছে? 5 এবং 25। কত? 5 ওম এবং 25 ওম। কেমনে যুক্ত আছে? শ্রেণী সমবায়। আমার কি লাগবে? 25 ওমের দুই প্রান্তের বিভব পার্থক্য, তাই না? আমার লাগবে এইটা। কেমনে বের করবা? ভোল্টেজ ডিভাইডার রুল। তাহলে ভি প্রাইম হবে, তুমি কার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে চাচ্ছ? 25-এর, তাহলে উপরে 25, নিচে হচ্ছে যারা শ্রেণী সমবায়ে যুক্ত তাদের মানের যোগফল 5 + 25 মাল্টিপ্লাইড বাই এই সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য 50, তাহলে আসবে হচ্ছে 5/6 × 50। ঠিক আছে, তার মানে হচ্ছে 40 ভোল্ট। কত? 40 ভোল্ট। সলভ। কোনো কারেন্ট কিছু বের করা লাগবে না। প্রথমে তুল্যরোধ নির্ণয় করব, কারেন্ট বের করব, দেন দেখবে এখান থেকে কারেন্ট কতখানি গেছে সেটাকে 25 দিয়ে গুণ করবো। না, কোনো দরকার নাই। সিম্পল, মেক ইট সিম্পল। ঠিক আছে, এখানে এটা যুক্ত আছে সমান্তরাল সমবায়ে, তার মানে প্রত্যেকটা ব্রাঞ্চের দুই প্রান্তের বিভব পার্থক্য সেম। তার মানে এই ব্রাঞ্চটারও দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? 50 হবে। সো ব্রাঞ্চের মধ্যে দুইটা রোধ আছে শ্রেণী সমবায়ে, সেখান থেকে একটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য তো ইজিলি বের করা সম্ভব ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করার মাধ্যমে। সো এখানে আমরা যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। ওকে,
কি ভাইয়া? ভোল্টেজ ডিভাইডার রুল। পারবো? শিওর, ভেরি গুড। আসো নেক্সট। কি বলেছে ভাইয়া? 20 ওহমের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাবে? 20 ওহম কোথায়? 20 ওহম, আস্তাগফিরুল্লাহ, 20 ওহম তো আমি দেখতেছি না। আচ্ছা এটাকে দাও 20 ওহম, ঠিক আছে, যেটা হচ্ছে 20 ওহম, এটা 20। ওকে, সো আমাদের কি করা লাগবে? ওই 20 ওহমের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাবে সেটা বের করা লাগবে। এখন আবার একটু কাজ কাম আছে, যদিও আসলে খুব বেশি যে কাজ কাম আছে তাও না। দেখো, এটা তুমি অনেকভাবে সলভ করতে পারো। প্রথম একটা উপায় হইতে পারে হচ্ছে, বিভিন্ন মেথডেই সলভ করা যায়। প্রথমে তুমি যেটা করতে পারো, পুরা সার্কিটের তুল্যরোধ বের করতে পারো, সেখান থেকে পুরা সার্কিটের কারেন্ট বের করতে পারো, দেন সেখান থেকে দেখতে পারো এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে। এটা হচ্ছে একটা উপায়। এর চেয়ে সহজ উপায় কি জানো? সহজ উপায় হচ্ছে, দেখো এইটা এ, ওকে, টেকনিক দেখো, এটা হচ্ছে বি। এটা যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ। এটা যদি বি হয়, এটাও বি, এটাও বি, এটাও বি। এই ব্রাঞ্চটাকে একটু খুলে আনো তো, এই ব্রাঞ্চটাকে, এই ব্রাঞ্চটাকে, উপরের যে ব্রাঞ্চটা, যে রোধের মধ্যে আমরা কারেন্টটা বের করবো, সেই রোধটা যে ব্রাঞ্চে আছে সেটা যদি আমরা একটু খুলে আনি, এই হচ্ছে তার অবস্থা। ঠিক আছে, এখানে আছে 10 ওহম, এখানে আছে কত? এখানে আছে হচ্ছে 20 ওহম। এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। ভাইয়া এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে আমাদের কি বিভব পার্থক্য জানা আছে নাকি নাই? অবশ্যই জানা আছে। কেমনে জানা আছে? এ আর বি এর মাঝখানে যুক্ত আছে ব্যাটারি। তাহলে এ এবং বি এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? 50 ভোল্ট। কত? 50 ভোল্ট বা 50 ভোল্ট। দ্যাট মিনস আমাদের সার্কিটের যে ব্রাঞ্চটা আছে, এই যে ব্রাঞ্চটা যেখানে 10 ওহম আর 20 ওহম যুক্ত, তার দুই প্রান্তের বিভব পার্থক্য কত রে? 50 ভোল্ট। তাহলে এই ব্রাঞ্চের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 50 ভোল্ট। আমার একটা কথা বলো, এই ব্রাঞ্চের কারেন্ট তুমি কেমনে নির্ণয় করবা? খুবই সহজ। এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে প্রবাহিত মেইন কারেন্ট বা মূল প্রবাহ কত হবে? মূল প্রবাহ হবে ব্রাঞ্চের দুই প্রান্তের বিভব পার্থক্য ডিভাইডেড বাই ব্রাঞ্চের তুল্য রোধ। কি? এই ব্রাঞ্চটার তুল্য রোধ। এই ব্রাঞ্চে কি আছে? দুইটা রোধ আছে, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 20। কেমনে আছে? শ্রেণী সমবায় আছে। উপরে বসাও 50, তুল্য রোধ হবে কি? 10 প্লাস 20, মানে হচ্ছে 50 ডিভাইডেড বাই 30। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেট করো, করলেই চলে আসবে 1.67 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে ভাইয়া এটা তো আমার ব্রাঞ্চের কারেন্ট বের হইলো, আমাকে তো বলছে 20 ওহমের কারেন্ট বের করতে। এই ব্রাঞ্চের মধ্যে রোধ আছে কয়টা? দুইটা। কেমনে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। ভাইয়া রোধ যদি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, ব্রাঞ্চের মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট যাবে, পুরা সবগুলা রোধের মধ্যে দিয়েও সেম কারেন্টই যাবে। শ্রেণী সমবায়ে যতগুলা রোধ যুক্ত থাকে সবার মধ্যে দিয়ে কি হয়? সেম অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করে। সো তুমি এই রোধ যেই ব্রাঞ্চে যুক্ত, সেই ব্রাঞ্চের কারেন্ট যদি বের করে ফেলতে পারো, আলটিমেটলি তুমি রোধের কারেন্টও বের করে ফেলছো, কারণ এই ব্রাঞ্চের মধ্যে সবগুলো রোধ কেমনে যুক্ত আছে? শ্রেণী সমবায়ে। সো প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করবে। তার মানে আমাদের যে 20 ওহম আছে, সেই 20 ওহমের মধ্যে কতখানি কারেন্ট যাবে? কারেন্ট যাবে হচ্ছে 1.67 অ্যাম্পিয়ার। ঠিক আছে, ওকে। তুমি চাইলে আরো অনেক জটিলভাবে সলভ করতে পারতা, তাতেও করে সমস্যা ছিল না। যে ভাইয়া আমি প্রথমে তুল্যরোধ নির্ণয় করবো, সেখান থেকে টোটাল কারেন্ট, সেখান থেকে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করবো, করতে পারো। ম্যাথ উইল বি লেন্দি। সবসময় শর্টেস্ট ওয়েতে, ঠিক আছে, যে কীভাবে সহজে সলভ করা যায়, একটু বুদ্ধি কাটালেই পারা যায়। দেখছো কত সহজ সহজ ম্যাথ, এগুলো কি আসলে 2-3 পেজ ধরে করার দরকার আছে? কোনো দরকারই নেই। জাস্ট বুদ্ধি কাটাতে হবে যে কীভাবে আমরা সহজে সলভ করতে পারি। কিছু কিছু ম্যাথ সলভ করলে দেখবা আইডিয়া চলে আসবে, তুমি টেকনিক বুঝে যাবা। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথ। এবার আসো 3 নাম্বার ম্যাথ। 3 নাম্বার ম্যাথে কি বলছে? 3 নাম্বার ম্যাথে বলছে হচ্ছে আমাদেরকে একটা সার্কিট দিয়ে দিছে, দিয়ে আমাদেরকে এখানে বলছে একটা 20 ভোল্টের ব্যাটারি আছে। ঠিক আছে, আমাদের কাছে এখানে আছে হচ্ছে গ্রাউন্ডিং করা, এটা হচ্ছে গ্রাউন্ডিং সাইন। হ্যাঁ, এটা কি? গ্রাউন্ডিং সিম্বল। গ্রাউন্ডিং মানে এই পয়েন্টটা হচ্ছে গ্রাউন্ডেড। গ্রাউন্ডেড মানে কি? মানে হচ্ছে ওই পয়েন্টের ভোল্টেজ 0। ওকে, গ্রাউন্ডেড মানে কি? এই পয়েন্টের ভোল্টেজ 0 ভোল্ট। ওকে, গুড। আমাদের এখানে রোধ আছে 5 ওহম, এখানে আছে 10 ওহম, এখানে আছে 20 ওহম, এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের নাম দেওয়া আছে হচ্ছে এ পয়েন্ট। তোমাকে প্রশ্ন করছে ওই এ পয়েন্টের বিভব কত হবে বা এ পয়েন্টের ভোল্টেজ কত হবে। কেমনে বের করা যায় বলো? এ পয়েন্টের ভোল্টেজ তুমি কেমনে বের করতে পারো? একটা উপায় হইতে পারে, এই পয়েন্টের ভোল্টেজ 20 ভোল্ট। কেন? কারণ এখানে একটা ব্যাটারি আছে 20 ভোল্টের, ব্যাটারির এক প্রান্তের ভোল্টেজ বা বিভব হচ্ছে 0, তাহলে আর এক প্রান্তের বিভব যেটা উচ্চ প্রান্ত, সেটার বিভব হবে 20 ভোল্ট বেশি। কার তুলনায় 20 ভোল্ট বেশি? নেগেটিভ প্রান্তের তুলনায়। এখন নেগেটিভ প্রান্তের ভোল্টেজ তো 0 দিয়েই দিছে, সেক্ষেত্রে পজিটিভ প্রান্তের ভোল্টেজ হয়ে যাবে হচ্ছে 20 ভোল্ট। দেন তুমি হচ্ছে এখানে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে, এখানে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে, এভাবে বের করে এ পয়েন্টের ভোল্টেজ বের করতে পারো। তার জন্য তোমার কারেন্ট বের করা লাগবে, কারেন্ট বের না করলে হচ্ছে হবে না। আরও সহজ একটা উপায় আছে, বলো তো কি সহজ উপায়? সবচেয়ে সহজ উপায়ের কথা যদি চিন্তা করো, একটা সবার আগে যেটা মাথায় আসতে পারে সেটা হচ্ছে, ভাই আমি টোটাল কারেন্টটা বের করি,
দেন হচ্ছে আমি দেখি এখানে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে, তাইলেই তো হয়ে যাচ্ছে, কারণ এইটার এক প্রান্তের বিভব হচ্ছে 0, আর এক প্রান্তের বিভবই তো এ, তাই না? এই যে রোডটা 30 ওহম, তার এক প্রান্ত আছে 0 ভোল্টে, আর এক প্রান্ত আছে এ পয়েন্টে। সো আমি যদি 30 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করতে পারি, তাইলেই কিন্তু এ পয়েন্টের ভোল্টেজটা বের হয়ে যাবে। সো আমার টার্গেট হচ্ছে এই 30 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করা। সেটাও মাল্টিপল ওয়েতে করা সম্ভব। একটা হচ্ছে কারেন্টের থ্রুতে, তুমি প্রথমে কারেন্ট নির্ণয় করো, কারেন্ট নির্ণয় করে দেখো এখান দিয়ে ওই সেম কারেন্টটাই ফ্লো করবে, কারেন্টকে তুমি রোধ দিয়ে গুণ করে দাও, তুমি দুই প্রান্তের বিভব পার্থক্য পেয়ে যাবা, সেখান থেকে তুমি আসলে এই পয়েন্টের ভোল্টেজ পেয়ে যাবা। আরও সহজ হয়ে আছে, সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। তুমি এখানে সিম্পলি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করো ভাই। তুমি দেখো তোমার এখানে আছে কি, আমি যদি একটু পয়েন্টগুলোর নাম দিই, ওটা তো এই পয়েন্ট দেওয়াই আছে তাই না? ওকে, এটার নাম দিলাম হচ্ছে সি পয়েন্ট, না এটার নাম দিলাম ডি পয়েন্ট, এটার নাম দিলাম হচ্ছে সি পয়েন্ট, এটার নাম দিলাম হচ্ছে বি পয়েন্ট। ওকে, তো সার্কিটটাকে যদি আমি আরেকবার রিড্র করি, এখানে আছে সি, এখানে আছে ডি, দুজনের মাঝখানে আছে হচ্ছে একটা ব্যাটারি, ঠিক আছে? এটা সি, এটা ডি। সি থেকে বি এর মাঝখানে আছে হচ্ছে একটা রোধ। ওকে, কি আছে? একটা রোধ। সেই রোধের মান কত? সেই রোধের মান হচ্ছে 5 ওহম। ওকে, বি থেকে এ এর মাঝখানে আছে দুইটা রোধ, একটা 10 ওহম, একটা 20 ওহম। এই দুজনের তুল্য রোধ কত হবে? এই দুজনের তুল্য রোধ হবে 6.67 ওহম। দ্যাট মিন্স 10 ইন্টু 20 ডিভাইডেড বাই 10 প্লাস 20 মানে হচ্ছে 6.67 ওহম। তার মানে বি আর এ এর মাঝখানে আছে 6.67 ওহম। কত ভাইয়া? 6.67 ওহম। এটা আছে বি আর এ এর মাঝখানে। এ এবং ডি এর মাঝখানে কি আছে? এটা এ, এটা হচ্ছে ডি, এটা ডি হইলে এটাও ডি, তাই না? যেই পয়েন্টটা গ্রাউন্ডিং করা। এ আর ডি এর মাঝখানে আছে হচ্ছে একটা রোধ, সেটা হচ্ছে 30 ওহম, ঠিক আছে? এখানে আছে একটা রোধ, সেটা কত? 30 ওহম। তাহলে আমাকে বলো, আমার লাগবে হচ্ছে 30 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য, কারণ আমার এই পয়েন্টটার ভোল্টেজ দরকার। কোন পয়েন্টটার? এই পয়েন্টের ভোল্টেজ VA ইজ ইকুয়ালস টু হোয়াট? আমি জানি ডি পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0, কারণ এই জায়গাটা গ্রাউন্ডিং করা। তার মানে এই পয়েন্টের ভোল্টেজ অবশ্যই পৃথিবীর বিভবের সমান, মানে 0 ভোল্ট। তাহলে আমি যদি 30 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করে ফেলতে পারি, তাইলেই কিন্তু আমার আলটিমেটলি এই পয়েন্টের ভোল্টেজ বের হয়ে যাচ্ছে। কারণ 30 ওহমের এক প্রান্তের বিভব আমার জানা আছে, আর এক প্রান্তের বিভব আমি বিভব পার্থক্য থেকেই বের করে ফেলতে পারবো। কেমনে বের করা যেতে পারে? একটা ওই যে বললাম কারেন্ট দিয়ে করতে পারো, কারেন্ট দিয়ে করার দরকার নাই, ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করো। 5 ওহম, 6.67 ওহম, 30 ওহম কেমনে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে 30 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্যের নাম যদি দেই আমি ডেল ভি, সেই ডেল ভি কত হবে? খুবই সিম্পল, তুমি যেই রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য বের করতেছো, উপরে সেই রোধের মান, নিচে সবগুলা রোধের মানের যোগফল। 5 প্লাস 6.67 মানে ছিল হচ্ছে 2/3, তাই না? এটা 20/3, কত? 20/3। ওকে, প্লাস হচ্ছে কত? 30। ওকে, উপরে যেই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করব সেই রোধের মান, নিচে সবগুলা রোধের মানের যোগফল মাল্টিপ্লাইড বাই হচ্ছে টোটাল অ্যাপ্লাইড ভোল্টেজ। এখানে আমরা টোটাল কতখানি ভোল্টেজ অ্যাপ্লাই করছি? 20 ভোল্ট। কত ভাইয়া? 20 ভোল্ট। ওকে, তো এখানে ভি এর মান আসবে হচ্ছে 20, যাই হোক এটা পরে বসানো যাবে। একটা কাজ করো, তাহলে 30 উপরে চলে আসবে 3, এখানে আসবে 15, এখানে আসবে 90, 90 আর 20 কত? 110, তার সাথে 15 কত? 125। তাহলে নিচে আসবে হচ্ছে 125 মাল্টিপ্লাইড বাই ভোল্টেজ কত? ভোল্টেজ হচ্ছে 20। ঠিক আছে, ইফ আই এম নট রং, যদি ভুল না করে থাকি। আরেকবার দেখি, 90, 90 আর 20 হচ্ছে 110, তার সাথে হচ্ছে 15, 125, ঠিক আছে? এখানে আসবে 90, এখানে আসবে হচ্ছে 20, ঠিক আছে? ওকে, সো এখানে যদি ক্যালকুলেট করো, তুমি যদি একটু 5 দিয়ে কাটাকাটি করো, এখানে আসবে হচ্ছে 25, এখানে আসবে হচ্ছে 4, 25কে যদি আবার 5 দিয়ে করো, নিচে আসবে হচ্ছে 5। ওকে, নিচে আসবে হচ্ছে 5, কারণ এখান থেকে একটা 5 চলে যাবে, এখান থেকে একটা 5 চলে যাবে, তাহলে 3 6 হচ্ছে 18, এখান থেকে আসবে হচ্ছে একটা 4। ওকে, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 0.8, বাট 0.8 দিয়ে গুণ করা হতো একটা টাফ, বাট টাফ কিছুই না। আর এটা হচ্ছে 64, থাকতেছে হচ্ছে 6 টা 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 8 14 14.4, ইফ আই এম নট রং, 14.4 ভোল্ট। ওকে, এইটা হবে হচ্ছে এই 30 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য। কত? 14.4 ভোল্ট। এটার মানে কি? এটার মানে হচ্ছে এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি ডি পয়েন্ট হয়, ডেল ভি মানে হচ্ছে ভিএ মাইনাস ভিডি, ঠিক আছে? কারণ রোধের মধ্যে কারেন্ট আসবে এইদিকে, ব্যাটারি প্লাস এইদিকে, কারেন্ট সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে আসে। তাহলে 30 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কি? 30 ওহমের যে ধনাত্মক প্রান্ত সেই প্রান্তের বিভব মাইনাস ঋণাত্মক প্রান্তের বিভব, মানে হচ্ছে ভিএ মাইনাস ভিডি, এইটাই হচ্ছে 30 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য, তাই না? এটা কি আমাদের 30 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য। এখন ডি পয়েন্টের ভোল্টেজ তো 0, তোমার লাগবে এ পয়েন্টের ভোল্টেজ। ডি পয়েন্টের ভোল্টেজ যদি 0 হয়, তুমি কি বলতে পারো? VA ইজ ইকুয়ালস টু ডেল ভি, দুই প্রান্তের বিভব পার্থক্য যা, ওইটাই তোমার এই পয়েন্টের ভোল্টেজ। তাহলে সেটা কত? 14.4 ভোল্ট।
ঠিক আছে, সহজ, পারবো, শিওর। তুমি চাইলে কারেন্ট বের করেও করতে পারো, প্রথমে পুরো সার্কিটের কারেন্ট বের করো। যদি পুরো সার্কিটের কারেন্ট বের করো সেটা কত আসবে, সেটাও খুব সহজ। 5 প্লাস 6.67 আর হচ্ছে 30। সো পুরো সার্কিটের যে তুল্য রোধ সেটা হবে 5 প্লাস 6.67 প্লাস হচ্ছে 30। সেখান থেকে পুরো সার্কিটের কারেন্ট হবে 20 ডিভাইডেড বাই তুল্য রোধ, সেটাকে তুমি 30 দিয়ে গুণ করে দাও, তাহলে আসলে তুমি এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য পেয়ে যাবা, উইচ উইল বি 14.4 ভোল্ট। ওই একই কাহিনী হবে। তো তুমি যদি একদম ভোল্টেজ ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করতে পারো প্রপারলি এখানে, তাহলে হচ্ছে রেজাল্ট সবচেয়ে সংক্ষেপে বের হবে। ঠিক আছে, যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন ভোল্টেজ ডিভাইডার রুল। চাইলে আপনি কারেন্ট বের করে করেও সলভ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই, আপনার যেমনি সুবিধা হয়, আলটিমেটলি রেজাল্ট বের করতে পারলেই হয়েছে। দেখো তো এই টাইপের ছোট্ট ছোট্ট সার্কিট অ্যানালাইসিস যদি আসে, পারবা কি না? যদি পারো তাহলে এখন একটা আমি তোমাদেরকে করতে দিব, এটা হচ্ছে তোমরা করবা। ঠিক আছে, এইটা হচ্ছে এই মুহূর্তে তোমরা সলভ করবে। আমি তোমাদেরকে 3 থেকে 3 মিনিট সময় দিব। ধরো এই ম্যাথটা বুয়েটেই আসছে, এটা একবার এইচএসসি পরীক্ষা আসা ম্যাথ, মোস্ট প্রবলি এইচএসসি 22 বা এইচএসসি 23 আসছিল, 22 বা 23 এই ম্যাথটা আসছিল কোনো একটা বোর্ডে। কোয়েশ্চেনটা হচ্ছে, যদি এ পয়েন্ট, এই যে সার্কিটের মধ্যে এ পয়েন্ট আছে এবং বি পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টকে যদি আমরা একটা তার দিয়ে যুক্ত করি, তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো করবে? প্রথমে এই কোয়েশ্চেনটা দেখেই হচ্ছে মাথার একটু চক করতে যে ভাইয়া এখানে আছে এ, এখানে আছে বি, তার দিয়ে যুক্ত করলে কারেন্ট কেন ফ্লো করবে? চিন্তা করো, নর্মাল চিন্তা করো, এখানে আছে এ, এখানে আছে বি, এখানে যদি একটা তার দিয়ে যুক্ত করো, কারেন্ট ফ্লো করবে কেন? কারেন্ট ফ্লো করবে বিভব পার্থক্যের জন্য। তার মানে যদি এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হয়, তাহলেই তুমি এ থেকে বি এর দিকে কারেন্ট পাবা, অথবা বি থেকে এর দিকে কারেন্ট পাবা। এটা ডিপেন্ড করবে কোন পয়েন্টের বিভব বেশি তার উপর। তার মানে এখানে তোমার কনসার্ন হওয়া উচিত দুইটা পয়েন্টের বিভব বের করা, যার বিভব বেশি হবে সেখান থেকে কম বিভবের দিকে হচ্ছে কারেন্টটা ফ্লো করবে। ঠিক আছে, আমরা এই ম্যাথটা করার মাধ্যমে আজকে ক্লাসের সমাপ্তি দিব, বাট তোমরা আগে এটা ট্রাই করবা। ওকে, তোমরা 3 মিনিট সময় এটা ট্রাই করবা, না পারলে হচ্ছে আমি তো সলভ করাই দিচ্ছি 3 মিনিট পরে, বাট প্রথম 3 মিনিট তোমাদের চেষ্টা করতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু মাইর। ওকে, চলো সলভ করো, না পারলে তো আমি আসি 3 মিনিট পরে এসে আমি সলভ করে দিব, এবং এটা করে আজকে আমাদের ছুটি হয়ে যাবে। ওকে,
সলভ করেছো? হ্যালো হ্যালো, সরি, আমি আর তোমার সাত ভাই হচ্ছে জিলাপি খাচ্ছিলাম, ঠিক আছে? আমাদের ইফতারের কিছু জিলাপি রয়ে গেছে, আমরা সেটাই খাচ্ছিলাম। সেটাই কমপ্লিট হয় নাই এখনো। যাই হোক, ওয়েলকাম ওয়েলকাম। এই তোমরা কি আসছো? ভালো কথা, আমার ফোনে চার্জ নাই রে দাদা, পারছি না। সমস্যা নেই, যে করাই দিচ্ছি, আমার ফোনটা একটু চার্জে দিই তারা। ফোনে নাই চার্জ, পরে হচ্ছে তোর কমেন্ট পড়তে পারবো না। চল সলভ করি। এটা সলভ করার জন্য আমাদের কি দরকার? এটা সলভ করার জন্য হচ্ছে আমাদের এ পয়েন্ট আর বি পয়েন্টের ভোল্টেজ দরকার, তাই না? এই দুটো পয়েন্টের ভোল্টেজ যদি সামহাও আমরা বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু আসলে ম্যাথ সলভ। ওকে, এখন এটা আমরা বিভিন্নভাবে বের করতে পারি। সবচেয়ে সহজ উপায় হচ্ছে এখানে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করা, ঠিক আছে? তুমি চিন্তা করে দেখো তো, এই সমবায়টার কথা চিন্তা করো। এই 10 ওহম এবং 40 ওহম কেমনে আছে সমান্তরালে? তুল্যরোধ কত? 50 ওহম, ঠিক আছে? কত? 50 ওম। ওম লেখাটা সুন্দর হচ্ছে না কেন? লাস্ট ম্যাথ তো, একটু সুন্দর করে লিখি, হ্যাঁ? কত? 50 ওম। ওকে, এখানে আছে 20, এখানে আছে 10। এই তুল্যরোধ কত হবে? 30 ওম। ভাইয়া এই যে 50 আর এই যে 30, এরা কেমনে যুক্ত? সমান্তরালে যুক্ত। এই 50 ওম এবং এই 30 ওম কেমনে যুক্ত আছে? সমান্তরালে। তাহলে এদের তুল্যরোধ কত হবে? এদের তুল্যরোধ হবে 50 × 30 ডিভাইডেড বাই 50 প্লাস 30, ঠিক আছে? তাহলে উপরে আসবে হচ্ছে 150, নিচে আসবে হচ্ছে 8। ওকে, বুঝছো? সো 18.6 বা 18.7 এরকম কিছু হইতে পারে আর কি। ওকে, গেল। এবার হচ্ছে ভাইয়া আমার লাগবে কি এইটার দুই প্রান্তের ভোল্টেজ। তার জন্য আমি একটা কাজ করি, একটু পয়েন্ট দিই। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট এবং এইটা ধরো হচ্ছে ডি পয়েন্ট। তাহলে সমবায়ের ছবিটা যদি আমি একটু আঁকি, এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এই হচ্ছে সি, এই হচ্ছে ডি। দেখো তো এ আর বি এর মধ্যে রোধ কত? এ আর বি এর মধ্যে রোধ হচ্ছে 5 ওহম, ঠিক আছে? বি আর সি এর মধ্যে রোধ কত? বি আর সি এর মধ্যে তুল্য রোধ হচ্ছে 150/8, তাই না? কত? 150 ডিভাইডেড বাই 8, 150/8 ওহম। সি আর ডি এর মধ্যে রোধ কত? সি আর ডি এর মধ্যে রোধ হচ্ছে 100 ওহম, না? হ্যাঁ, 100 ওহম। ওকে, আমার লাগবে হচ্ছে বি আর সি এর দুই প্রান্তের রোধ। কেন ভাইয়া আমার? আচ্ছা, এখানে একটা এ পয়েন্ট দেওয়া আছে, বাবা রে, এ আর বি তো ছিলই, তাহলে একটু নাম অন্য কিছু করি। আয়, এটা ই আর এফ দে, কারণ এ আর বি অলরেডি এক্সিস্টিং। হ্যাঁ, একই নাম দেওয়াটা ঠিক হবে না, এটাকে দে ই, এটাকে দে এফ। তাহলে এটা হচ্ছে আমাদের ই পয়েন্ট। কেন আলাদা করলাম বলতো? কারণ অলরেডি এ আর বি আমার সার্কিটে আছে, সো ডিফারেন্ট নাম ইউজ করাটা গুড প্র্যাকটিস। এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। ওকে, আমার লাগবে হচ্ছে এফ আর সি এর দুই প্রান্তের বিভব পার্থক্য। সেটা কেমনে বের করতে পারি? দেখো তো এই সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? সমবায়ের এক প্রান্ত হচ্ছে ই, আর এক প্রান্ত হচ্ছে ডি। এই ই এবং ডি এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? ভিইডি। কত হবে বলো? ই এবং ডি এর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 20 ভোল্ট। কত? 20 ভোল্ট। দেখো তো এই তিনটা রোধ কেমনে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে এফ আর সি এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? এফ এবং সি এর দুই প্রান্তের বিভব পার্থক্য হবে ভিএফসি ইজ ইকুয়ালস টু, যেই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতেছো সেই রোধের মান ডিভাইডেড বাই যারা যারা শ্রেণী সমবায়ে যুক্ত আছে সবার মানের যোগফল মাল্টিপ্লাইড বাই টোটাল ভোল্টেজ। দেখো তো এই সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? এক পাশে ই আর এক পাশে ডি, দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 20 ভোল্ট। তাহলে মাল্টিপ্লাইড বাই 20। ওকে, এখান থেকে যদি ক্যালকুলেট করি, উপরে আসবে হচ্ছে 150, নিচে আসবে কত? 40, 800, 950 আর 40 হচ্ছে 990। তাহলে উপরে আসবে হচ্ছে 150 × 20, নিচে আসবে হচ্ছে 990, ঠিক আছে? এইটা হচ্ছে এফ আর সি, এই পুরাটার দুই প্রান্তের বিভব পার্থক্য। এটা কি বের হইলো? এফ এবং সি এর দুই প্রান্তের বিভব পার্থক্য। যদি আরো শার্প ক্যালকুলেশন করতে চাও তাহলে এখানে আসবে হচ্ছে 300 ডিভাইডেড বাই 99। যদি আরো শার্প চাও তাহলে হবে হচ্ছে 100/33, ঠিক আছে? এটা হচ্ছে এফ এবং সি এর দুই প্রান্তের বিভব পার্থক্য। এখন দেখো, এটা যদি এফ হয় এটাও হবে এফ, এটাও হবে এফ। এটা যদি সি হয় এটাও হবে সি, এটাও হবে সি। এবার একটু এই ব্রাঞ্চটা আঁকো, শুধুমাত্র এই ব্রাঞ্চটা, এই যে 10 ওহম আর 40 ওহম হলো, মানে এফ থেকে সি পর্যন্ত। ওকে, তো সিনারিও কিরকম? এবার এই ব্রাঞ্চের সিনারিও হচ্ছে এরকম, ঠিক আছে? এরকম, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি, এইটা হচ্ছে এ পয়েন্ট, ঠিক আছে? এইটা আমার কি? এ পয়েন্ট। ওকে, আমার এইটা রোধ হচ্ছে 10, এটা হচ্ছে 40, তাহলে ধরলাম 10 ওহম, ধরলাম হচ্ছে 40 ওহম। ওকে, আমার লাগবে এ পয়েন্টের ভোল্টেজ, তাই না? কেমনে বের করা যায় চিন্তা করো তো। এই সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য তোমার জানা আছে, জানা আছে, সেটা কত? 100/33। এইটা অ্যাপ্লাই করে হচ্ছে আমরা এ পয়েন্টের ভোল্টেজটা বের করব। বের করে দেখাচ্ছি, আসো পরের পেজে যাই আমরা একটু, তাহলে একটু সুবিধা হবে। আসো
আমরা প্রথমে আঁকি হচ্ছে সমবায়ের প্রথম যেই পার্টটা, প্রথম ব্রাঞ্চটা যেখান থেকে আমরা এ পয়েন্টের রোধটা বের করব। এটা এফ, এটা সি, এইটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, ঠিক আছে। এখানে রোধ কত? এখানে রোধ হচ্ছে মনে হয় 10 ওহম না 40 ওহম, কত ছিল রে? এটা ছিল 10, ওটা ছিল হচ্ছে 40 না? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 10 ওহম, এইটা, এটা হচ্ছে 10 ওহম, এটা হচ্ছে কত? 40 ওহম। তাহলে আমাকে বলো তো এই এফ পয়েন্ট এবং এ পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত হবে? খুবই সহজ, ভিএফএ, এফ পয়েন্ট এবং এ পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য হবে ভোল্টেজ ডিভাইডার রুল। দুইটা রোধ শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তাহলে প্রথমত যেই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতেছি সে উপরে, নিচে যারা যারা শ্রেণী সমবায়ে যুক্ত আছে তাদের মানের যোগফল 10 প্লাস 40 মাল্টিপ্লাইড বাই দুই প্রান্তের টোটাল ভোল্টেজ ভিএফসি। দেখো তো ভিএফসির মান তুমি বের করছো না? এই যে ভিএফসির মান বের করা আছে কত? 100 ডিভাইডেড বাই 33, বসায় দাও, বসায় দিলেই কাজ শেষ। তাহলে উপরে আসবে হচ্ছে 1, নিচে আসবে হচ্ছে 5 মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই 33। তাহলে এখানে আসবে হচ্ছে 100 ডিভাইডেড বাই 165 বা হচ্ছে 20 বাই 33, ঠিক আছে। খুবই সহজ, কত? 20 বাই 33। এটা হচ্ছে আমাদের ভিএফএ, মানে এফ পয়েন্ট এবং এ পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য। আমি ধরলাম এফ পয়েন্টের বিভব পার্থক্য হচ্ছে ভিএফ এবং এ পয়েন্টের বিভব পার্থক্য হচ্ছে ভিএ। তাহলে ভিএফএ মানে কি? ভিএফএ মানে হচ্ছে এফ পয়েন্টের ভোল্টেজ মাইনাস এ পয়েন্টের ভোল্টেজ, এটাই কি এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য। তাহলে বলো এ পয়েন্টের ভোল্টেজ কত হবে? এ পয়েন্টের ভোল্টেজ হবে ভিএফ মাইনাস ভিএফএ। ভিএফ কে ভিএফ এর মতো রেখে দাও, ভিএফএ কত? 20 ডিভাইডেড বাই 33। এইটা হচ্ছে এ পয়েন্টের ভোল্টেজ, ঠিক আছে। এটা কি সার্কিটের এ পয়েন্ট বা এ বিন্দুর ভোল্টেজ বের হয়ে গেছে। ভিএফ ভিএফ এর মধ্যে থাকুক, সমস্যা নেই। এবার লাগবে হচ্ছে বি পয়েন্টের ভোল্টেজ। সেটা কেমনে বের করবা? সেটা বের করবা হচ্ছে সেকেন্ড ব্রাঞ্চটা থেকে। সেকেন্ড ব্রাঞ্চটা দেখো, এই প্রান্তে আছে এফ, এই প্রান্তে আছে সি, দুই প্রান্তের বিভব পার্থক্য আমাদের জানা আছে ভিএফসি 100 বাই 33। আমার লাগবে মাঝখানের পয়েন্টের বিভব। কেমনে বের করা যাইতে পারে? আসো, খুবই সহজ। তাহলে আমরা যদি আরেকবার আঁকি, এটা হচ্ছে আমাদের নিচের ব্রাঞ্চটা, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি, মাঝখানের পয়েন্টটা হচ্ছে বি। একটা 10 আর একটা 20, কোনটা 10? পরেরটা 10। তাহলে এটা হচ্ছে আমাদের 20 ওহম, এটা হচ্ছে 10 ওহম। বলো তো ভিএফবি কত হবে? এফ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য। ভিএফবি হবে হচ্ছে যেই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতেছে উপরে সেই রোধের মান, নিচে দুইটা রোধের মানের যোগফল মাল্টিপ্লাইড বাই পুরো সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য ভিএফসি। তাহলে আসবে হচ্ছে উপরে 2, নিচে 3, তাহলে 2 ডিভাইডেড বাই 3। ভিএফসি কত? 100 ডিভাইডেড বাই 33, তাই না? 100 বাই 33, হ্যাঁ ঠিক আছে। তাহলে উপরে আসবে 200, নিচে আসবে হচ্ছে 99, ঠিক আছে। তো এটা হচ্ছে এফ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য 200 ডিভাইডেড বাই কত? 99 বের হয়েছে। এখন আমার লাগবে বি পয়েন্টের ভোল্টেজ। কেমনে বের করব? দেখো এফ পয়েন্টের ভোল্টেজকে আমি ধরলাম ভিএফ, বি পয়েন্টের ভোল্টেজকে আমি ধরলাম ভিবি। তাহলে ভিএফবি কত হবে? ভিএফবি হবে হচ্ছে এফ পয়েন্টের ভোল্টেজ মাইনাস বি পয়েন্টের ভোল্টেজ। তাহলে বি পয়েন্টের ভোল্টেজ কত হবে? ভিএফ মাইনাস ভিএফবি, দ্যাট মিনস ভিএফ মাইনাস 200 ডিভাইডেড বাই 99। ওকে, এবার তুমি খালি দেখবা ভিএ আর ভিবি এর মধ্যে কোনটা বড়। কেমনে দেখতে পারি ভাইয়া? তুমি এমনিতেই বোঝা উচিত, এখানে দেখেই বোঝা যাচ্ছে ভি এর মানটা বড়। ভিএ এবং ভিবির মধ্যে কোনটা বড় কেমনে বুঝবা? একটা থেকে আরেকটা বিয়োগ করো, যদি রেজাল্ট পজিটিভ আসে তার মানে যার থেকে বিয়োগ করছো তার মান বড়, আর যদি রেজাল্ট নেগেটিভ আসে তার মানে যাকে বিয়োগ করছো তার মান বড়। তাহলে আমরা যদি ভিএ মাইনাস ভিবি করি, খেয়াল করো, যদি আমরা করি ভিএ মাইনাস ভিবি, বলো ভিএ কত? ভিএ হচ্ছে ভিএফ মাইনাস 20 ডিভাইডেড বাই 33। বলো ভিবি কত? ভিবি হচ্ছে ভিএফ মাইনাস 200 ডিভাইডেড বাই 99। মাইনাস ভিবি আছে, তাহলে সামনে মাইনাস আসবে, মাইনাস ভিএফ প্লাস হচ্ছে 200 ডিভাইডেড বাই 99। ওকে, ভিএফ ভিএফ মাইনাস হয়ে যাবে, থাকবে কি? থাকবে হচ্ছে 200 বাই 99 ডিভাইডেড বাই মাইনাস 20 বাই 33। সো এখান থেকে লসাগু হবে হচ্ছে 99, উপরে আসবে হচ্ছে 200 মাইনাস কত? 60, তার মানে হচ্ছে 140 এত ভোল্ট। তাহলে বোঝাই যাচ্ছে এ পয়েন্টের ভোল্টেজটা বড়, বি পয়েন্টের ভোল্টেজটা ছোট। তাইলে আমার এ পয়েন্টের ভোল্টেজ যদি বড় হয়, সি পয়েন্ট বা বি পয়েন্টের ভোল্টেজ যদি ছোট হয়, এবং এখানে যদি আমি একটা তার যুক্ত করি, কারেন্ট কোন দিকে যাবে? কারেন্ট যাবে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে। বড় ভোল্টেজ বড় কোনটা? ভিএ হচ্ছে বড়, ভিবি হচ্ছে ছোট, তাহলে কারেন্ট ফ্লো করবে কোন দিকে? কারেন্ট ফ্লো করবে হচ্ছে এ থেকে বি এর দিকে।
বুঝতে পেরেছেন? কাজ খুব সহজ, আমরা সার্কিট সলভ করব, সলভ করে এ পয়েন্ট আর বি পয়েন্টের ভোল্টেজ বের করে ফেলবো। যেহেতু এ পয়েন্টের ভোল্টেজ বি পয়েন্টের ভোল্টেজের চেয়ে বড়, তাহলে এখানে আছে এ পয়েন্ট, এখানে আছে বি পয়েন্ট, যদি মাঝখানে একটা তার যুক্ত করে দিই, কারেন্ট যাবে কোন দিকে? এ থেকে বি এর দিকে। ঠিক আছে, এটাই অ্যান্সার। তাহলে আমরা কি করছি দেখো, আমি পুরোটা একবার সামারি করে দিই। এগুলো কিন্তু লাগবে, এইসব সার্কিট সলভিং স্কিল কিন্তু তোমাদের লাগবে। আমরা সামনে আরও অনেক ম্যাথ সলভ করবো এরকম টাইপের। সো এই ম্যাথগুলো যদি তোমার কাছে ক্লিয়ার হয়, বেসিক সার্কিটগুলো, তাহলে দেখবা কঠিন যে সার্কিটগুলো বা একটু কমপ্লেক্স যে সার্কিটগুলো, সেগুলো তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। এই বেসিক সার্কিটগুলো প্রথমে সলভ করতে পারা লাগবে। তাহলে দেখো, আমার দরকার হচ্ছে এ পয়েন্টের ভোল্টেজ আর বি পয়েন্টের ভোল্টেজ। সো আমি প্রথমে একটা কাজ করি, আমি প্রথমেই সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্যটা বের করি। সেখান থেকে চাইলে আমি এ পয়েন্ট আর বি পয়েন্টের ভোল্টেজ বের করে ফেলতে পারবো, কারণ আমার এ পয়েন্ট আর বি পয়েন্ট কোথায় আছে? এই সমবায়ের মধ্যে। সো আমি প্রথমেই সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্যটা বের করি। তার জন্য প্রথমে আমি সমবায়ের তুল্যরোধ নির্ণয় করছি, সেটা আসছে হচ্ছে 150/8 ওম। এটা হচ্ছে আমাদের সমবায়ের তুল্যরোধ। তাহলে সমবায়টা দেখতে কেমন? এখানে আছে 5, এখানে আছে 150/8, আর ওখানে আছে হচ্ছে 100। এই পুরা সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 20। ওকে, তার মানে ই পয়েন্ট এবং ডি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 20। আমার লাগবে এফ পয়েন্ট আর সি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য, মানে এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য, কারণ এতটুকুর মধ্যে আমার এ আর বি আছে। ওকে, সেটাকে আপনি বের করবো ভোল্টেজ ডিভাইডার রুল। কি অ্যাপ্লাই করছি? ভোল্টেজ ডিভাইডার রুল। ওকে, যদি অ্যাপ্লাই করি, এফ আর সি এর দুই প্রান্তের বিভব পার্থক্য হবে হচ্ছে এইটুকুর রোধ 150/8 ডিভাইডেড বাই হচ্ছে পুরা শ্রেণী সমবায় যেটা 5 100/8 না 150/8, সরি 150/8, দেন হচ্ছে 100, সবার মানের যোগফল মাল্টিপ্লাইড বাই এই পুরা সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য 20। এখান থেকে হচ্ছে আমরা এফ আর সি পয়েন্টের বিভব পার্থক্য বের করছি। এইবার আমার দরকার এই দুইটার বিভব পার্থক্য আর এই দুইটার বিভব পার্থক্য। সেটা কেমনে করা যায়? দেখো, এই পুরা শ্রেণী সমবায়টা কার কার মধ্যে আছে? এফ আর সি এর মধ্যে। এফ আর সি এর বিভব পার্থক্য তোমার জানা আছে, তার মধ্যে দুইটা রোধ আছে শ্রেণী সমবায়ে, একটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য তোমার লাগবে। কেমনে বের করবা? এফ আর সি এর মধ্যে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করো। এফ আর সি এর মধ্যে আমরা কি করেছি? ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করছি। ওকে, অ্যাপ্লাই করে হচ্ছে আমরা এফ পয়েন্ট এবং এ পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য বের করছি। ধরে নিলাম এফ পয়েন্টের ভোল্টেজ ভিএফ, যে কোনো কিছুই হইতে পারে, ধরলাম ভিএফ, আর এ পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভিএফ। তাহলে ভিএফ এ বা এফ পয়েন্টের এ পয়েন্টের বিভব পার্থক্য মানে কি? এফ পয়েন্টের ভোল্টেজ মাইনাস এ পয়েন্টের ভোল্টেজ। এখান থেকে এ পয়েন্টের ভোল্টেজ কি হবে? ভিএফ মাইনাস ভিএফ এ। ভিএফ এর মান আমরা বের করছি 20/33, বসাই দিয়েছি, এটা বের হয়ে গেছে এ পয়েন্টের ভোল্টেজ। সিমিলার ম্যানারে আমরা বি পয়েন্টের ভোল্টেজটাও বের করছি, দেন দেখছি এই দুটার মধ্যে কোনটা বড়। বের করার পর দেখা গেছে এ পয়েন্টের ভোল্টেজটা বড়, বি পয়েন্টের ভোল্টেজটা ছোট, কারণ এ থেকে যখন বি এর ভোল্টেজকে মাইনাস করা হয়েছে তখন রেজাল্ট আসছে হচ্ছে পজিটিভ। তার মানে অবশ্যই ভি এ বড়, ভিবি ছোট। তাহলে এ পয়েন্টের ভোল্টেজ যদি বড় হয় বি পয়েন্টের ভোল্টেজের চেয়ে, আমি যদি এ আর বি কে কানেক্ট করি, কারেন্ট কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে? সব সময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে, দ্যাট মিন্স এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে। তারপরে এটার অ্যান্সার হবে, এই সার্কিটে যদি আমরা এ বিন্দু আর বি বিন্দুকে একটা তার দিয়ে যুক্ত করি, কারেন্ট ফ্লো করবে হচ্ছে এ থেকে বি এর দিকে। দেখেন বুঝছেন কিনা? সহজ, সার্কিট অ্যানালাইসিস করতে পারলে এইসব ম্যাথ কোনো ব্যাপার না। শেষ শেষ শেষ, ডান, পারবো? শিওর গাইস, দেখেন যদি কমপ্লিট হয় তাহলে আসলে আমাদের শেষ আজকের মতো। আজকে আর কোনো কিছু বাকি নাই, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে মঙ্গলবার হচ্ছে আমরা আরো কয়েকটা জিনিস সলভ করবো। আজকে ইনফাইনাইট সার্কিট সলভ করতে চাচ্ছিলাম, বাট ইনফাইনাইট সার্কিট মনে হয় আজকে আর করা গেল না। মানে ইনফাইনাইট সার্কিট হচ্ছে সার্কিট থাকবে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? মানে রোধ থাকবে ইনফিনিটি সংখ্যক। এখান থেকে বলবে তোমাকে তুল্যরোধ নির্ণয় করতে। যেমন ধরো এটা হোমওয়ার্ক দিয়ে দিই, হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক নাম্বার 1, যদিও আজকে শেখাই নাই কিছুই, বাট স্টিল ইউ পিপল ক্যান ট্রাই। যদি তোমরা চাও তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। এটা হচ্ছে হোমওয়ার্ক 1। এখানে কি আছে? এই একটা রোধ, এই একটা রোধ, এই একটা এভাবে আছে কোন পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত, হ্যাঁ, ইনফাইনাইট অ্যামাউন্ট অফ রোধ, ইনফাইনাইট রোধ। ওকে, ইনফাইনাইট সংখ্যক রোধ আছে, মানে রোধের মান ইনফাইনাইট না, রোধের সংখ্যা হচ্ছে ইনফাইনাইট। ইনফাইনাইট সংখ্যক রোধ দিয়ে আমাদের এই সমবায়টা সাজানো। প্রশ্ন হচ্ছে সমবায়ের তুল্যরোধ নির্ণয় করো। আর এ বি ইজ ইকুয়ালস টু হোয়াট? দ্যাটস দ্য কোয়েশ্চেন, খুবই সিম্পল। অ্যান্ড সেম আর একটা কোয়েশ্চেন আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 2। আগেরটার সাথে এটার একটা পার্থক্য আছে। ভাইয়া দেখতে তো একই রকম, হ্যাঁ দেখতে একই রকম, তবে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আগেরটায় এখানে একটা রোধ ছিল, এই যে এখানে দেখো, আগেরটা সেম ছিল, বাট এখানে একটা রোধ ছিল। এবার এই রোধটা সরাই দিছি, এই রোধের সরাই দেওয়ার জন্য কিন্তু তুল্য রোধ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সো এই রোধটাকে সরাই দিছি। এখন দেখতে হচ্ছে সার্কিটটা এরকম, আমাদের রোধ আছে কোন পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। এ হচ্ছে ইনফিনিটি, এ হচ্ছে ইনফিনিটি। হোয়াটস দ্য কোয়েশ্চেন? কোয়েশ্চেন হচ্ছে তুল্য রোধ নির্ণয় করো এ পয়েন্ট আর বি পয়েন্টের অ্যাক্রসে। এখানে আমাদের রোধ আছে কতগুলো? ইনফাইনাইট সংখ্যক রোধ। এই কোয়েশ্চেনটা একবার সাস্টে আসছিল, জানো?
ভাইয়া এগুলো কেন পড়াচ্ছেন, এগুলো কোনদিন আসবে না, সাস্টে আসছে এটা, সাস্টের কোয়েশ্চেন ব্যাংকটা খুইলো, এটা সাস্টে আসা প্রশ্ন, ঠিক আছে? ইনফিনিটি রোধ দিয়ে বলতে হচ্ছে তুলো রোধ দিয়ে না করে, এই কোয়েশ্চেন কোথায় আসছিল? এটা আসছিল সাস্টে, অ্যাডমিশন টেস্টে আসছিল। ওকে, পরীক্ষা দিবা না? দিবা তো, পড়া লাগবে। ওকে, সো এই দুইটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক রইলো, এবং পরের দিনের পাশাপাশি আমরা আরও কিছু সার্কিট সলভিং মেথড শিখবো। আমরা পরের দিন হয়তো বা সিমেট্রিক সার্কিট শুরু করে দিতে পারি, বলা যায় না, দেখি। অথবা তোমাদের হচ্ছে আরও কিছু যে নর্মাল যে ম্যাথগুলো, বেসিক যে সার্কিটগুলো, সেগুলো সলভ করে হয়তো বা সিমেট্রিক সার্কিট শুরু করতে পারি, কারণ সিমেট্রিক সার্কিট হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা, যেগুলো আসলে আমাদের এইচএসসিতে লাগে না, অ্যাডমিশনে গিয়ে লাগে। ওকে, তো থাকলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে মঙ্গলবার রাত 10:30টার সময় চলতরিতের 7 নাম্বার লেকচার নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, বাসায় প্র্যাকটিস করেন, দুইটা হোমওয়ার্ক দিলাম, একটু চিন্তা করেন কিভাবে ইনফাইনাইট সার্কিট সলভ করা যেতে পারে। শুরুতে নিয়মটা লেখাও আছে, আমি নিয়মটাও দিয়ে দিবনি, নিয়মটা সহজ হচ্ছে তোমাকে দিয়ে দিবনি। ওকে, ট্রাই করো, একটু ট্রাই করো, দেখো মাথায় কিছু আসে কি না, আর নাহলে তো পরের দিন আমি বুঝাই দিচ্ছি। তাহলে আজকের মতো ছুটি, কালকে আবার ফার্স্ট পেপার ব্যাচে ক্লাস আছে, কালকে ফার্স্ট পেপার ব্যাচে হচ্ছে আমরা স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটারের 2 নাম্বার লেকচার করবো, সেখানে আমরা স্থির স্থাপকতার গুণাঙ্ক নিয়ে পড়াশোনা শুরু করে দিব, ইয়াংস মডিউলাস, বাল্ক মডিউলাস, মডিউলাস অফ রিজিডিটি, সব কিছু কালকে হবে। ওকে, তাহলে আজকের মতো শুভরাত্রি, পড়াশোনা করেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, বইয়ের মধ্যে অনেক বেসিক বেসিক সার্কিট পাবা, সেগুলো ধরে ধরে সলভ করা শুরু করে দাও। অনুশীলনীতে চলে যাও, দেখো অনুশীলনীর মধ্যে অনেকগুলো এরকম বেসিক সার্কিট দেওয়া আছে, ধরে 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 খালি সলভ করা শুরু। তাহলে আজকের মতো বিদায়, পড়তে থাকো, সলভ করতে থাকো, না পড়লে কিন্তু পরে কাঁদতে হবে আড়ালে। টাটা গাইস।